আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম স্কুল অফ এক্সেলেন্সের লাইভ ক্লাসে। অনেক অনেক অভিনন্দন তোমাদেরকে। এইচএসসি পরীক্ষা খুবই কাছাকাছি সময়, তার মাঝে একটা ঈদের ভ্যাকেশন আছে। ঈদের সময়টাতে যাতে লেখাপড়া হয় এটা অবশ্যই তোমাদেরকে এনশিওর করতে হবে। নিজের লেখাপড়ার দায় অবশ্যই নিজের কাছেই থাকবে। তোমার ভালো ফলাফল, তোমার খারাপ ফলাফল সব কিছুর উদযাপন করার মানে যে বেস্ট অনুভূতি সেটাও যেমন তোমার, আবার একই সাথে খারাপ রেজাল্টের যে মন খারাপ সেটাও সবচেয়ে প্রকট হবে তোমার কাছেই। আচ্ছা, তো আমরা আজকে অর্থনীতি প্রথম পত্রের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করব। সৃজনশীল সিকিউ যে কোশ্চেনগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করব। ইকোনমিক্সে বিগত বছরগুলোতে যে কোশ্চেন হয়েছে তার মধ্যে আমরা আজকে ঢাকা বোর্ডের কোশ্চেনটা খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করব। এটা শুধুমাত্র যে ঢাকা বোর্ড স্টুডেন্টরা ক্লাস করবে বিষয়টা এমন না, যে একটা বোর্ডে কেমন কোশ্চেন হয়, কিভাবে সেগুলো উত্তর করতে হয়, বা ম্যাথমেটিক্স কতটুকু আসে, ম্যাথমেটিক্সের বাইরে কতটুকু আসে, বা আসলে তোমার প্রিপারেশনটা কেমন নেওয়া উচিত, কোন টপিকগুলো বেশি পড়া উচিত, কিভাবে পড়া উচিত, কোশ্চেন কিভাবে আসবে বা কিভাবে এসেছে, সব কিছু নিয়ে আমাদের ক্লাসটা হবে। যারা ইতিমধ্যে যুক্ত হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাবে। বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দিও, যাতে করে একটা ফ্রি ক্লাস তুমি একা না করে বন্ধুরা একসাথে করতে পারে সেটা, এবং নিজেদের টাইম লাইনে শেয়ার দিয়ে রাখলে তুমি পরবর্তীতে নিজেই ক্লাসটা দেখতে পাবে, এবং তোমার টাইম লাইনে শেয়ার হলে তোমার বন্ধুরা ডেফিনেটলি ক্লাসটা তাদের সামনে চলে যাচ্ছে। তো ক্লাসটা শেয়ার দিতে পারো এবং বন্ধুদেরকে মেনশন দিতে পারো। আচ্ছা, তো আজকের এই ক্লাসে আমরা 10টা গুরুত্বপূর্ণ সিকিউ খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করব, এবং তোমাদেরকে একটু আগেই জানিয়ে রাখি যে এখন থেকে একদম এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত নিয়মিত স্কুল অফ এক্সেলেন্সের পেজে তোমাদের জন্য ক্লাস থাকবে। এখন তো আমাদের ওই যে নিয়মিত চ্যাপ্টার ধরে ধরে ক্লাস সেটা শেষ হয়েছে, এবং এখন আমাদের যেটা হবে যে কোশ্চেন অ্যানালাইসিস, টেস্ট পেপার সলভ, বোর্ড কোশ্চেন সলভ, টপ 100 এমসিকিউ, টপ সিকিউজ, এইগুলোর উপর ক্লাস হবে। এবং খুবই দ্রুত তোমাদের জন্য পূর্ণাঙ্গ ইউটিউব প্লেলিস্ট আসছে ইকোনমিক্সের জন্য। মানে ইকোনমিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কমপ্লিট প্লেলিস্ট তোমাদেরকে কয়েকদিনের মধ্যেই ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে, এবং যাদের বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ সমস্যা আছে তারা সেই প্লেলিস্টের প্রত্যেকটা ক্লাস দেখে দেখে সেই প্রবলেমগুলো সলভ করে নিতে পারবে। আচ্ছা, সারা, ওয়ালাইকুম আসসালাম, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি ফার্স্ট কমেন্ট করলে, অন্য যারা যুক্ত আছো বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দিও। ওকে, তাহলে আমরা শুরু করি আমাদের ক্লাস। তো আমরা আজকে যেটা করব বোর্ড প্রশ্ন সমাধান, ঢাকা বোর্ড 2025 সৃজনশীল প্রশ্ন। তো এখন অনেকে, আমি আবার এটা এনশিওর করি যে অনেকে ভাবতে পারে যে শুধু ঢাকা বোর্ডের স্টুডেন্টদের জন্য ক্লাস, না, এটা সবার জন্য ক্লাস। একটা বোর্ডে কেমন কোশ্চেন হয় সেটা বোঝার জন্য এই ক্লাস, ঠিক আছে? মানে ঢাকা বোর্ডে যেমন তোমার যেমন প্যাটার্নে কোশ্চেন হয়, রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বা হচ্ছে যশোর বোর্ড, বরিশাল বোর্ড, সব বোর্ডেই মোরলেস সিমিলার কোশ্চেন হয়, মানে কাছাকাছি, খুব বেশি পার্থক্য হয় না। তো তুমি যদি একটা বোর্ড খুব সুন্দর মতো বুঝতে পারো, তো তার মানে তুমি একদম এইচএসসি পরীক্ষার কোশ্চেন কেমন হয় সেটা নিয়ে পূর্ণাঙ্গভাবে বুঝতে পারলে। আচ্ছা, তো 1 নম্বর কোশ্চেন যেটা ছিল, তো দেখো প্রথমটাতে কোনো ম্যাথমেটিক্স ছিল না, প্রথম কোশ্চেনটাতে। তবে এটা ম্যাথমেটিক্স না থাকলেও বেশ ক্রিটিক্যাল কোশ্চেন ছিল। এটা দেখো যে বলতেছে যে আদিব সাহেব এ দেশে গিয়ে দেখলেন যে দেশটিতে বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা ও সম্পদের ব্যক্তি মালিকানা বিদ্যমান, কিন্তু তার নিজের দেশের সকল অর্থনৈতিক কার্যক্রম কেন্দ্রীয় পরিকল্পনা দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে দেখো এই কোশ্চেনটা আমরা যখন পড়ছি, এই যে 1 নম্বর কোশ্চেন, 1 নম্বর প্রশ্ন যখন আমরা পড়ছি তখন আমরা এটা বুঝতে পারতেছি যে এটা অধ্যায় 1 থেকে করা কোশ্চেন, তাই না? অধ্যায় 1 থেকে করা কোশ্চেন। আচ্ছা, যারা আমাদের নিয়মিত ক্লাসগুলো করতে, তোমাদেরকে আমি বলেছিলাম যে 1 নম্বর চ্যাপ্টার থেকে যদি কোশ্চেন আসে, জাস্ট 2টা জায়গা থেকে কোশ্চেন আসবে। একটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, এই জায়গাটা থেকে কোশ্চেন আসবে। আরেকটা হচ্ছে বিভিন্ন প্রকার অর্থনৈতিক ব্যবস্থা, ইকোনমিক সিস্টেম যেগুলো আছে সারা বিশ্বে, ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র ইসলামী, এগুলা থেকে কোশ্চেন আসবে। তো এইখানে দেখো ঠিক তেমনই একটা কোশ্চেন দিয়েছে, যেটা বলতেছে যে আদিব সাহেব এ দেশে গিয়ে দেখলেন যে দেশটিতে বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা ও সম্পদের ব্যক্তি মালিকানা বিদ্যমান। তো এখন একটা বিষয় খেয়াল করো যে যখনই তোমাকে বলতেছে যে সম্পদের ব্যক্তি মালিকানা বিদ্যমান, তো এই ব্যক্তি মালিকানা কথাটা আমরা যখন শুনি তখন আমাদের মাথায় কি আসে বলতো? এটা কোন ধরনের অর্থনীতি হতে পারে? ব্যক্তি মালিকানা বললে সেটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থনীতি, রাইট? সেটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থনীতি। আচ্ছা, আবার ধনতান্ত্রিক অর্থনীতিতে বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা থাকে, তার মানে বিষয়টাকে আরো বেশি সাবস্টেন্সিয়েট করতেছে। কিন্তু তার নিজের দেশের সকল অর্থনৈতিক কার্যক্রম কেন্দ্রীয় পরিকল্পনা দ্বারা নিয়ন্ত্রিত হয়। তার এখন পরে যেটা বলা হলো, দেখো পরে কি বলা হচ্ছে, যে তার নিজের দেশের সকল অর্থনৈতিক কার্যক্রম কেন্দ্রীয় পরিকল্পনা দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো কেন্দ্রীয় পরিকল্পনা দ্বারা নিয়ন্ত্রিত হয় কোন অর্থব্যবস্থা? নিশ্চয়ই সেটা সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা।
তাহলে আমি এখানে শুধুমাত্র সমাজতান্ত্রিক লিখতেছি, সমাজতন্ত্রের আরেক নাম হচ্ছে নির্দেশমূলক। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এখানে উদ্দীপকে দুই ধরনের অর্থ ব্যবস্থা নিয়ে জানতে পারলাম। তো এখন আমি কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করি, কোশ্চেনগুলোতে কি জিজ্ঞাসা করে আমাদেরকে সেটা দেখি। তো ক নম্বর কোশ্চেনে জিজ্ঞাসা করছে যে উৎপাদন সম্ভাবনা রেখা কি। তাহলে ওই যে তোমাদেরকে বলেছিলাম যে এখান থেকে কোশ্চেন আসলে অবশ্যই অবশ্যই উৎপাদন সম্ভাবনা রেখা এবং তোমার হচ্ছে অর্থ ব্যবস্থা নিয়ে কোশ্চেন আসবে। তো দুইটাকেই দেখো কানেক্ট করে ফেলেছে। তো উৎপাদন সম্ভাবনা রেখাটা কি দেখো, একটু রিকল করার চেষ্টা করো যে আমরা এভাবে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতাম, ঠিক এভাবে। এই দিকে থাকতো ধরো যে আমি ধরলাম গম এবং নিচের দিকে থাকতো কি ধান, যে কোনো প্রোডাক্ট থাকতে পারে, আমি দুইটা ধরে নিচ্ছি। তো দেখো যে গম যখন সর্বোচ্চ উৎপাদন, ধান তখন জিরো। গম যখন একটু কমে, ধান তখন হচ্ছে একটু বেড়ে যায়, এভাবে ভাবে হয়, তাই না? আচ্ছা, তো এখন উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে যে একটি নির্দিষ্ট সময়ে উৎপাদনের যে উপকরণগুলো আছে, ঠিক আছে, সেটা ভূমি, শ্রম, মূলধন, সংগঠন যা কিছু আছে সেইগুলো ব্যবহার করে দুইটি পণ্যের মধ্যে, ঠিক আছে, দুইটি পণ্য তুমি উৎপাদন করবা, তার মধ্যে একটি দ্রব্যের দুইটি দ্রব্য যেটা তুমি উৎপাদন করবা সেটা কতটুকু উৎপাদন করা সম্ভব তার যে পরিমাণটা প্রকাশ করে সেটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। সেটা যখন চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় সেটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। আচ্ছা, এবং এর সাথে আরেকটা কনসেপ্ট কানেক্টেড, সেটা হচ্ছে সুযোগ ব্যয়। আরেকটা কি? আরেকটা হচ্ছে সুযোগ ব্যয়। তো সুযোগ ব্যয় কাকে বলে? এই উৎপাদন সম্ভাবনা রেখাতে যখন একটি দ্রব্যের অতিরিক্ত কোনো পরিমাণ উৎপাদন করতে গেলে অন্য দ্রব্যের পরিমাণ যতটুকু ছেড়ে দিতে হয় বা কমিয়ে আনতে হয় সেটাই হচ্ছে সুযোগ ব্যয়। তাহলে এইখানে উৎপাদন সম্ভাবনা রেখা এবং সুযোগ ব্যয় এই দুইটা ধারণা আমাদেরকে কানেক্টেড ভাবে মনে রাখতে হবে, দুইটাই খুবই কাছাকাছি কনসেপ্ট। আচ্ছা, এবার খ নম্বর কোশ্চেনে বলতেছে যে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি পরস্পর পরিপূরক, ব্যাখ্যা করো। আচ্ছা, আমি তোমাদেরকে একটু কোশ্চেন নিব, অবশ্যই তোমরা যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমাদের যে এটা বুঝতেছো না বা এটা একটু জানানো দরকার, বা তোমাদের স্পেসিফিক অন্য কোনো জিজ্ঞাসা ইকোনমিক্স নিয়ে, এসএসসি পরীক্ষা নিয়ে, সবকিছু এখানে করতে পারো, এবং এই ক্লাস সম্পর্কিত যত জিজ্ঞাসা আছে সেটা ডেফিনেটলি তুমি আমাকে করতে পারো এখানে। আচ্ছা, তো এখন দেখো যে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি পরস্পর পরিপূরক, ব্যাখ্যা করো। তো দেখো যে এখানে বলতেছে পরিপূরক। পরিপূরক শব্দের অর্থটা কি? পরিপূরক হচ্ছে একটা অন্যটাকে হেল্প করে, ঠিক আছে, একটা অন্যটাকে পূরণ করে, বুঝছো? তাহলে পরিপূরক হচ্ছে কোল্যাটারাল। ইংলিশে কি বলে এটাকে? কোল্যাটারাল, ঠিক আছে, কোল্যাটারাল, একটা অন্যটার কোল্যাটারাল। আচ্ছা, সেটা কেমন? তো ব্যষ্টিক শব্দের অর্থ কি দেখো, আমি এখানে লিখি, একটা হচ্ছে ব্যষ্টিক আর একটা হচ্ছে সামষ্টিক। তো ব্যষ্টিক শব্দের অর্থ কি? ব্যষ্টিক শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র, ঠিক আছে, ছোট। আচ্ছা, তার মানে ব্যষ্টিক শব্দের অর্থ হচ্ছে ছোট, আমি সহজ ভাষায় লিখতেছি একদম। আর সামষ্টিক শব্দের অর্থ হচ্ছে বৃহৎ, ঠিক আছে। আচ্ছা, তো এখন বলতেছে এই ছোট অর্থনীতি আর বড় বৃহৎ অর্থনীতি একটা অন্যটার পরিপূরক। সেটা কেমন? দেখো, যে হচ্ছে অর্থনীতির ছোট ছোট যে এলিমেন্ট গুলো আছে, ধরো যে দাম স্তর, তারপর মুনাফা, তারপর হচ্ছে তোমার মজুরি, এই যে এইগুলা কি ছোট ছোট কনসেপ্ট না? এইগুলো সবই ব্যষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়। মানে অর্থনীতির উপাদানগুলোকে যখন ক্ষুদ্র ক্ষুদ্র পর্যায়ে আলোচনা করা হয় তখন সেটাকে বলে ব্যষ্টিক অর্থনীতি। আর সামষ্টিক অর্থনীতি হচ্ছে অর্থনৈতিক যে উপাদানগুলো আছে সেগুলো যখন বৃহৎ পরিসরে জাতীয় পর্যায়ে বা আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা করা হয় তখন সেটাকে বলে সামষ্টিক অর্থনীতি, ঠিক আছে। সেটা কেমন? সেটা হচ্ছে জাতীয় দাম স্তর, ঠিক আছে, জাতীয় মজুরি তত্ত্ব, জাতীয় মুনাফা তত্ত্ব, ঠিক আছে, জাতীয় সুদের হার, যেহেতু ন্যাশনাল পর্যায়ে সিলেক্ট হয় এগুলা। তো এটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। এখন এই ব্যষ্টিক অর্থনীতি, এটার ইংরেজিতে কি বলা হয়? এটাকে বলা হয় মাইক্রো ইকোনমিক্স, তাই না? মাইক্রো ইকোনমিক্স। আর সামষ্টিককে বলা হয় হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রো ইকোনমিক্স, ওকে। তো এই যে মাইক্রো মানে ক্ষুদ্র, এই ক্ষুদ্র ক্ষুদ্র অনেক এলিমেন্ট নিয়েই তো জাতীয় পর্যায়ের অর্থনীতি আলোচিত হয়, তাই না? তার মানে হচ্ছে কি যে ক্ষুদ্র ক্ষুদ্র যে অর্থনীতির উপাদানগুলো আছে বা ব্যষ্টিক অর্থনীতির যে উপাদানগুলো আছে, এই ব্যষ্টিক অর্থনীতির উপাদানগুলো মিলেই সামষ্টিক অর্থনীতির সূচনা হয়, ঠিক আছে। তার মানে তোমার হচ্ছে এই ব্যষ্টিক অর্থনীতি কি করতেছে? সামষ্টিককে সাবস্টেনশিয়েট করতেছে, মানে কোল্যাটারাল করতেছে, ঠিক আছে। তার মানে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি পরস্পর পরিপূরক। তাহলে সৃজনশীল কিভাবে আনসার করতে হয়? খ নম্বরে ডেফিনেটলি তুমি এক লাইন উত্তর করে ফেলবা। খ নম্বরে যখন তুমি উত্তর করবা তখন প্রথমে তুমি একবারে আনসারটা লিখে ফেলবা। ধরো যে খ নম্বর তুমি আনসার করতেছো, এভাবে তুমি প্রথমে সঠিক উত্তরটা লিখে ফেলবা, ঠিক আছে। তারপর তুমি নিচে আরেক প্যারাতে 2-3 লাইনে বিষয়টাকে এক্সপ্লেন করবা। বিষয়টা হচ্ছে এমন, ফাইন। আচ্ছা,
গ নম্বরে বলতেছে আদিব সাহেবের দেশে বিদ্যমান অর্থব্যবস্থার প্রকৃতি নির্ণয় করে এর 3টি বৈশিষ্ট্য লেখো। আদিব সাহেবের দেশে বিদ্যমান অর্থব্যবস্থার প্রকৃতি নির্ণয় করে এর 3টি বৈশিষ্ট্য লেখো। তো আদিব সাহেবের দেশে কি আছে? তার দেশে, এই যে তার নিজের দেশে সবকিছু কেন্দ্রীয় পরিকল্পনা দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে তুমি যখন গ নম্বর আনসার করবা এখানে, তো প্রথমেই তুমি এটা লিখে নিবা যে আদিব সাহেবের নিজ দেশে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা বিদ্যমান, এটা তুমি প্রথমেই লিখে ফেলবা। ঠিক আছে, যার 3টি বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো। এবার তুমি পয়েন্ট আকারে 1 2 3 দিয়ে 3টে লিখবা। কি কি লিখতে পারো? তুমি এখানে লিখবা যে সম্পদের ব্যক্তি মালিকানার পরিবর্তে রাষ্ট্রীয় বা কোনো কেন্দ্রীয় মালিকানা দ্বারা অর্থনীতি পরিচালিত হয়, 1 নম্বর। আচ্ছা, 2 নম্বরে তুমি যেটা লিখবা যে হচ্ছে কি বলে, সামাজিক নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান। সামাজিক নিরাপত্তা কি? তার মানে হচ্ছে যারা আসলে কাজও করতে পারে না, অক্ষম হয়ে গেছে কাজ করতে, তাদেরকেও কিছুটা টাকা দিয়ে সহযোগিতা করা, এটা সমাজতন্ত্রের বৈশিষ্ট্য। আচ্ছা, সমাজতন্ত্রের আর কি বৈশিষ্ট্য আছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার? আর বৈশিষ্ট্য হচ্ছে তোমার হচ্ছে সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃত নয়, এটাও তুমি এখানে লিখে দিতে পারো। এভাবে তুমি কি করবা, 2 থেকে 3, এখানে 3টা বলছে যেহেতু, তার মানে তুমি 3টা এভাবে উপাদান লিখে দিবে। আচ্ছা, তোমাদের কোশ্চেনগুলো দেখার চেষ্টা করি। বলতেছে স্যার এমসিকিউ এ প্রবলেম হয় বেশি, এমসিকিউ ডেফিনেটলি ক্লাস হবে। আচ্ছা, জুই ডেফিনেটলি এমসিকিউ এর ক্লাস হবে, তোমরা ক্লাসগুলো করতে থাকবা, ঠিক আছে? আচ্ছা, কুরাইশা তুমি তোমার বন্ধুকে মেনশন দিয়েছো, অসংখ্য ধন্যবাদ। নিয়মিত ক্লাসগুলো করতে থাকবা। এখন তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে যে কোন ক্লাস কখন কোন দিন হয়, এটা তো আমরা জানি না, এটা কিভাবে বুঝবো? এর জন্য তোমরা একটু আমাদের ইয়াতে খেয়াল রাখবা, হচ্ছে আমি এটা পেজেই পোস্ট করে দিতে বলবো যে হচ্ছে এই সপ্তাহে কোন কোন ফ্রি ক্লাসগুলো কোন সময় যাচ্ছে, এটা আমি পেজেই পোস্ট করে দিতে বলবো। ডেফিনেটলি এটা পোস্ট করে দেওয়া হবে। আর যদি পেজে পোস্ট নাও করা হয় তোমাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো, বুঝছো? bdsoi.com, এখানে চলে যাবে bdsoi.com, ঠিক আছে? নিয়ে প্রত্যাবর্তন নামে একটা কোর্স আছে, প্রত্যাবর্তন, সেখানে গেলে তোমরা হচ্ছে সবকিছু পাবে। ওইখানে কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রিতেই সব ম্যাটেরিয়াল সেখানে পাবে, স্লাইডগুলো সেখানে আছে। ওকে, এবার ঘ নম্বরে বলছে এ দেশের অর্থব্যবস্থা ও বাংলাদেশের অর্থব্যবস্থা কি একই, বিশ্লেষণ করো। তো এ দেশে কি আছে? এ দেশ, এই যে এটা, আদিব সাহেব এ দেশে গেলেন, সেখানে গিয়ে তিনি ধনতান্ত্রিক অর্থব্যবস্থা দেখতে পেলেন। তো বাংলাদেশে কি ধনতান্ত্রিক অর্থব্যবস্থা আছে? নাই, বাংলাদেশে মিশ্র অর্থব্যবস্থা। তার মানে ধনতন্ত্র এবং সমাজতন্ত্র দুইটারই ভালো দিকগুলো বাংলাদেশের অর্থব্যবস্থাতে আছে। তার মানে বাংলাদেশে মিশ্র অর্থব্যবস্থা আর এ দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। তাহলে দুই দেশের মধ্যে কি আছে? অর্থব্যবস্থার পার্থক্য আছে। তো এখন যেহেতু বলতেছে যে কি একই, তো এই যে কি একই, এই জাতীয় কোশ্চেন যখন থাকে এইগুলাকে বলা হয় লিডিং কোশ্চেন। এগুলাকে কি বলে? লিডিং কোশ্চেন, ঠিক আছে? এখন এই লিডিং কোশ্চেন কিভাবে আনসার করতে হয়? লিডিং কোশ্চেন আনসার করতে হয় হ্যাঁ অথবা না লিখার মাধ্যমে। অর্থাৎ তোমাকে প্রথমে হ্যাঁ এবং না লিখতেই হবে। হ্যাঁ না এটা প্রথমে লিখতেই হবে। তুমি তাহলে লিখবা যে না, এ দেশের অর্থব্যবস্থা বাংলাদেশের অর্থব্যবস্থা একই নয়, ঠিক আছে? তার মানে লিডিং কোশ্চেনে তোমাকে প্রথমেই হ্যাঁ অথবা না দিয়ে আনসার করতে হবে, এটা লিখতেই হবে, ঠিক আছে? আচ্ছা, তার মানে তুমি লিখবা যে এ দেশের অর্থব্যবস্থা বাংলাদেশ অর্থব্যবস্থা একই নয়। এবার তুমি কিভাবে বোঝাবা যে একই নয়? এবার তুমি এই বিশ্লেষণ করবা। সেই বিশ্লেষণে তুমি কি করবা? আগে ধনতন্ত্রের বৈশিষ্ট্যগুলো লিখবা। ধনতন্ত্রের সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃত, ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে শ্রমিক শোষণ হয়, এইসব তুমি লিখবা। 3টা 4টা 5টা তুমি লিখবা, অ্যাটলিস্ট 5টা লিখবা, যেহেতু এটা ঘ নম্বর কোশ্চেন। এবার তুমি বাংলাদেশ অর্থব্যবস্থা লিখবা, যে ওর সাথে কি কি অমিল আছে, ঠিক আছে? সেগুলো তুমি লিখবা, মানে মিশ্রের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো লিখবা। লেখার পরে শেষে তুমি কনক্লুশন লিখবা যে উদ্দীপকে ধনতান্ত্রিক তুমি যে লিখবা যে উপরের আলোচনাতে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এবং মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা পূর্বক আমরা বুঝতে পারি যে দুইটা অর্থনীতির মধ্যে পার্থক্য আছে এবং বাংলাদেশের অর্থনীতির সাথে উদ্দীপকের এ দেশের ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মিল নাই, অমিল আছে, ঠিক আছে? এভাবে তুমি আনসার করবা। আচ্ছা, যারা সালাম দিয়েছে পরবর্তীতে ওয়ালাইকুম আসসালাম। স্যার সিকিউ 1 2 3 4 9 10 করলে কি হবে? তুমি যদি এইগুলা করো 1 2 3 4 9 10 তাহলে হয়ে যাবে, সিকিউ হয়ে যাবে। বাট এমসিকিউ এর জন্য তোমাকে সবগুলো পড়তে হবে। এই সিকিউ এর জন্য 1 2 3 4 9 10 করলেই মোর দ্যান এনাফ, বাট তুমি এমসিকিউ এর জন্য তোমাকে সবগুলাই পড়তে হবে, কারণ এমসিকিউ এর কোশ্চেন তো আর অপশন থাকে না। তুমি এখানে 7টা আনসার করবা, তো 7টার হচ্ছে জন্য তোমাকে দিবে 11টা কোশ্চেন, রাইট? তার মানে তোমার হাতে 4টা ছেড়ে দেওয়ার সুযোগ আছে। তো 4টা যখন ছেড়ে দেওয়ার সুযোগ আছে, তুমি হচ্ছে অন্য চ্যাপ্টারগুলো থেকে ছেড়ে দিলা, বাট
তুমি এমসিকিউ তো ছাড়তে পারবা না, এর জন্য সিকিউ এর জন্য তুমি এইগুলাই পড়তে পারো 1 2 3 4 9 10 এনাফ, বাট এমসিকিউ এর জন্য তোমাকে সবগুলা পড়তে হবে। এবং এইগুলার সাথে সাথে এই যে যেটা কোশ্চেন করলা জুই 1 2 3 4 9 10 সাথে 5টা একটু পড়ো, 5 শ্রমবাজার এটা একটু পড়ো, এটা থেকে কোশ্চেন আসবে, বাট না পড়তে পারলে 1 2 3 4 9 10 পড়লেই হবে, ঠিক আছে? ওকে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে যদি ম্যাথ বাদে কোশ্চেন আসে তাহলে কোন ধরনের কোশ্চেন আসার সম্ভাবনা আছে। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন দেখো, এখানে ম্যাথমেটিক্স দেওয়া হয়েছে। তো একটা উদ্দীপক দেওয়া আছে যেটা একটা চার্ট, তার থেকে 4টা কোশ্চেন। তো 1 নম্বর কোশ্চেনে বলছে যে অর্থনৈতিক ব্যবস্থা কি। তার মানে দেখো যে কোশ্চেনটা এটাও ফার্স্ট চ্যাপ্টার থেকে, ঠিক আছে? মানে ক নম্বর যে কোশ্চেনটা ফার্স্ট চ্যাপ্টার থেকে, অর্থনৈতিক ব্যবস্থা কি। তো অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে একটা পদ্ধতি, একটা সিস্টেম, ঠিক আছে? তো যে পদ্ধতিতে একটি দেশের অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয় তাকেই অর্থ ব্যবস্থা বলা হয়। খুব সহজভাবে তোমরা এটা লিখতে পারো। আচ্ছা, খ নম্বরে বলছে অর্থনীতিতে নির্বাচনের সমস্যা দেখা দেয় কেন। অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা ও নির্বাচন এই দুইটা ক্লোজ কনসেপ্ট আমরা পড়েছি, তাই না? তো প্রথমে তোমাকে দুষ্প্রাপ্যতাটা মেনশন করতে হবে। কিভাবে সেটা? তুমি লিখবা যে সম্পদের সীমাবদ্ধতা এবং চাহিদা অসীম হওয়ার জন্য, বা তুমি লিখতে পারো যে সম্পদ সীমাবদ্ধ এবং অসীম চাহিদা হওয়ার কারণে আমরা আমাদের সকল চাহিদা একই সাথে পূরণ করতে পারি না। তাই আমাদেরকে চাহিদার গুরুত্ব অনুসারে অধিক গুরুত্বপূর্ণ চাহিদাগুলোকে আগে পূরণ করতে হয় এবং কম গুরুত্বপূর্ণ চাহিদাকে পরে পূরণ করতে হয়। এই যে অধিক গুরুত্বপূর্ণ চাহিদাকে আগে পূরণ করার জন্য আমাদের যে করতে হচ্ছে, মানে সিলেক্ট করতে হচ্ছে, এটাই অর্থনীতিতে নির্বাচন ব্যবস্থা, ঠিক আছে? তারপর নির্বাচন মানে আমি কোন অভাবটা আগে পূরণ করব, এটাই। আচ্ছা, গ নম্বরে বলছে উদ্দীপকের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। আচ্ছা, দেখো বিষয়টা খুব বেশি কঠিন না, উৎপাদন সম্ভাবনা রেখা আশা করি খুব বেশি কঠিন হবে না তোমাদের কাছে। তো উৎপাদন সম্ভাবনা রেখা কিভাবে অঙ্কন করবা তুমি, আমি খুবই ছোট করে এখানে দেখাচ্ছি। আচ্ছা, এটা স্ট্রেট লাইন নিতে হবে, আমি খুবই ছোট করে এখানে দেখাচ্ছি, দেখো। আচ্ছা, উৎপাদন সম্ভাবনা রেখা আঁকো আর যেটাই আঁকো, তোমার তো অর্থনীতিতে একটা টানতে হয়, তাই না? মানে গ্রাফ আগে অঙ্কন করে নিতে হয়, তার মধ্যে তুমি অঙ্কন করবা। আচ্ছা, তো এইদিকে এক্স দ্রব্য, অন্যদিকে ওয়াই দ্রব্য। এক্স দ্রব্য 50 পর্যন্ত আছে, ওয়াই দ্রব্য 60 পর্যন্ত আছে। আমি যদি 10 করে নিই, প্রত্যেকবারে আমি যদি ব্যবধান 10 করে নিই তাহলে কেমন হয় দেখো। আমি যদি এইদিকে এক্স দ্রব্য ধরি, এইদিকে হচ্ছে এক্স দ্রব্য আর এইদিকে হচ্ছে ওয়াই দ্রব্য, আমি এভাবে ধরলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে 10 20 30 40 50 আর ওয়াই দ্রব্য 60 পর্যন্ত 10 20 30 40 50 60, ঠিক আছে? আচ্ছা, তাহলে 10 20 30 40 50 60। আচ্ছা, আর এখানে 10 20 30 40 50। আচ্ছা, এখন দেখো যে যখন এক্স দ্রব্য 0 ছিল তখন ওয়াই দ্রব্য সর্বোচ্চ 60, তার মানে এক্স দ্রব্য 0 আর ওয়াই হচ্ছে সর্বোচ্চ 60। এটা আমি অন্য কালার দিই তাহলে তুমি সহজে বুঝতে পারবে। এটা হচ্ছে সর্বোচ্চ 60, যখন একটু বেড়ে 10 করা হচ্ছে, এটা সামান্য ছেড়ে 55 করা হচ্ছে, তার মানে এক্স দ্রব্য 10-এ উঠলে এটা 55, তার মানে ঠিক মাঝামাঝি, তাই না? এই যে মাঝামাঝি পর্যায়ে এই জায়গাটা। আচ্ছা, তারপর যখন এটা 20 তখন এটা 40। আচ্ছা, এটা 20 এটা 40, ওকে। তারপর এটা হচ্ছে কত, 30, এটাও 30, দুইটাই ব্যালেন্স হচ্ছে 30-এ এসে। আচ্ছা, তারপর দেখো এটা 40 এটা 15, এটা 40, দ্যাট মিন্স এটা হচ্ছে এই দুই 10 এবং 20-এর মাঝামাঝি। এটা 50 হলে x 50 হলে y 0 হয়ে যাচ্ছে, এটা 50 হলে y 0 হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 0 বিন্দু, ঠিক আছে? তাহলে এই যে রেখাটা হলো না, এটা স্ট্রেট তুমি টানতে পারো বা একটু কার্ভিক ভাবে তুমি টানতে পারো, ঠিক আছে? আমার এখানে যদি স্কেল নাই সে কারণে পয়েন্টগুলো এক্স্যাক্টলি তোমার হচ্ছে দাগ বরাবর যায় নাই, বাট প্রত্যেকটা দাগ বরাবর তোমার মিলে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, এগুলাকে তুমি হচ্ছে এ বি সি ডি ই এভাবে তুমি নামকরণ করে দিতে পারো, না দিলেও সমস্যা নেই। এবার তুমি এটা ব্যাখ্যা করবা, বা ব্যাখ্যা করার ক্ষেত্রে নামকরণগুলো করলে আসলে সুবিধা হয়। এবার তুমি এগুলাকে ব্যাখ্যা করবা। আচ্ছা, কি কোশ্চেন আছে? সেকেন্ড পেপারে কোন কোন চ্যাপ্টার সিকিউ এর জন্য পড়বো ভাইয়া? সেকেন্ড চ্যাপ্টারে ক্লাস হবে, ক্লাস অ্যানালাইসিস করার মাধ্যমে দেখানো হবে, বাট তুমি যদি এখনই চাও সিকিউ এর জন্য সংক্ষিপ্ত সিলেবাসের যে চ্যাপ্টারগুলো ছিল ওইগুলো অবশ্যই পড়বা, সংক্ষিপ্ত সিলেবাসেরগুলো অবশ্যই পড়বা, তারপর আমাদের ক্লাস দেখো তাহলে হবে। সিকিউ এর জন্য আমি 1 5 6 7 8 9 10 পড়তেছি, অর্থনীতি আমার অপশনাল বিধায় অত সময় হয়ে ওঠেনি, 7 আনসার করতে পারবো, টাফ হয়ে যাবে ভাইয়া।
তুমি এই যে 1 5 6 7 8 9 10 এগুলো থেকে ভাইয়া তুমি 7টা আনসার করতে পারবে না, ঠিক আছে? কারণ তুমি 2 3 4 বাদ দিয়েছো, যেই 2 3 4 থেকে অ্যাটলিস্ট 5টা কোশ্চেন হবে। 2 3 4 মানে তার মানে 4টা 5টা কোশ্চেন এখান থেকেই হবে, বুঝছো? আচ্ছা, আবার এই যে তুমি 7 8 পড়তেছো, 7 8 থেকে কোশ্চেন মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না। আবার 9 10 থেকে তুমি ডেফিনেটলি পাবে, 9 10 থেকে ডেফিনেটলি পাবে, বাট তুমি খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার মাঝে বাদ দিচ্ছ। এটা খুবই খুবই খারাপ। এটা তুমি অ্যাটলিস্ট এই যে 2 3 4 বাদ দিচ্ছ, এর মধ্যে অ্যাটলিস্ট এই তিনটার মধ্যে অ্যাটলিস্ট 1 2টা পড়ো, বুঝছো? এটা গুরুত্বপূর্ণ। এবার ঘ নম্বরে বলছে যে উদ্দীপকে 20 একক এক্স দ্রব্যের সাথে 30 একক দ্রব্যের উৎপাদন, মানে এটা ওয়াই হবে, এখানে ওয়াই হবে একটা। উদ্দীপকে 20 একক এক্স দ্রব্যের সাথে 30 একক ওয়াই দ্রব্যের উৎপাদনের সম্ভাব্যতা ও যৌক্তিকতা বিশ্লেষণ করো। এখন খেয়াল করো যে আমি যদি দেখাই যে এখানে কি কন্ডিশন দিল, কন্ডিশন হচ্ছে যে এক্স থাকবে 20 একক, এই যে এক্স 20 একক থাকবে, আর এই যে ওয়াই সেটা থাকবে 30 একক। তার মানে এটা হবে কত? 30 একক এই পর্যন্ত। তো এখন এই এতটুকু উৎপাদন করার, মানে এই যে এতটুকু উৎপাদন করার যৌক্তিকতা এবং সম্ভাব্যতা, এটা তোমাকে এক্সপ্লেইন করতে বলতেছে। তো এই এতটুকু উৎপাদন করা কি কোনোভাবে যৌক্তিক বলো তো? মানে তোমাদের কাছে কি মনে হয়? তোমরা তো এখন ইকোনমিস্ট, অর্থনীতিবিদ, তো তো তোমরা যে অর্থনীতিবিদ, তোমাদের দৃষ্টিতে এটা কি যে এতটুকু উৎপাদন করা কি মানে কোনোভাবে সমীচীন কিনা? এটা তোমরা একটু বলো তো। 9 10 আপনি পড়াবেন না? আমাদের হচ্ছে এইখানে এখানে এটা তো ফ্রি কোর্স বুঝছো, মানে হচ্ছে তোমার প্রত্যাবর্তনে যেটা ছিল, তো ফ্রি কোর্সে 9 10 এর ক্লাস ছিল না, বাট তোমাদের যে ইউটিউব প্লেলিস্ট দেওয়া হবে সেইখানে 9 10 এর ক্লাস দেওয়া হবে। ইউটিউবের প্লেলিস্টের এটাও একদম ডিটেলস পড়ানো হবে। এই প্লেলিস্টটা তোমরা আশা করি, তোমাদের তো পরীক্ষা নেক্সট জুলাইয়ের 2 তারিখ থেকে, রাইট? তো তোমরা জুনের 10 তারিখের মধ্যে প্লেলিস্ট পেয়ে যাবে, ঠিক আছে? 10 তারিখের মধ্যে ইনশাল্লাহ প্লেলিস্ট পেয়ে যাবে। তারপর তোমরা ওইখান থেকে ক্লাসগুলো করে নিও। মূলত আমাদের একাডেমিক ব্যাচে প্রত্যেকটা চ্যাপ্টার পড়ানো হয়, বাট প্রত্যাবর্তনে যে ফ্রি কোর্সগুলোতে মানে কিছু কিছু চ্যাপ্টার স্কিপ করা হয়, কারণ সবগুলো চ্যাপ্টার পড়াইতে গেলে অনেক সময়ের ব্যাপার। আচ্ছা, যৌক্তিক না কেন? যৌক্তিক না এর কারণ হচ্ছে যে এই সময় তুমি কি করতে পারতা? এই সময় তুমি চাইলেই এই যে এই দিকে যে ওয়াই দ্রব্য আছে এইটাকে তুমি এক্সটেন্ড করে এই পর্যন্ত নিতে পারতা, ঠিক আছে? নিতে পারতা। আবার এক্স যেটা আছে এটাকে তুমি বাড়িয়ে এই পর্যন্ত নিতে পারতা, বাট তুমি নিচ্ছ না। তার মানে তুমি কি করতেছো? তুমি যদি এই 20 রাখো, তার মানে তুমি এতটুকু লস করতেছো, ডেফিনেটলি এতটুকু তুমি লস করতেছো। আবার তুমি যদি এটা না করো, উপরে বাড়াইতা, তাহলে তুমি এতটুকু লস করতেছো, ঠিক আছে? তার মানে তোমার এখানে লসের পরিমাণ হয় এটা, না হলে এটা। তার মানে এইখানে তুমি যদি এক্স 20 এবং ওয়াই 30 উৎপাদন করো, তাহলে সেটা কি হবে? সেটা হবে কি? অযৌক্তিক উৎপাদন, ঠিক আছে? তো সাধারণত উৎপাদন সম্ভাবনা রেখার এই বাইরের অংশকে বলা হয় অ-অর্জনযোগ্য অঞ্চল। অ-অর্জনযোগ্য অঞ্চল, তার মানে এই দিকে কোনো উৎপাদন চালানো যায় না, মানে এই রেখার বাইরে কোনো উৎপাদন চালানো যায় না। আর ভিতরের কোনো বিন্দুকে বলা হয় অর্জনযোগ্য। অর্জনযোগ্য, ঠিক আছে? এখন তুমি যদি এর ভিতরে কোনো বিদ্যুৎ উৎপাদন করো, সেটাকে বলা হয় অদক্ষ উৎপাদন। আর তুমি যদি এই রেখা বরাবর উৎপাদন করো, সেটাকে বলা হয় দক্ষ উৎপাদন। তার মানে এখন তুমি যেহেতু হচ্ছে এর ভিতরে উৎপাদন করতেছো, তুমি এতটুকু অথবা এতটুকু লস করতেছো, সেটা হয়ে যাবে কি? অদক্ষ উৎপাদন। তার মানে যেহেতু অদক্ষ উৎপাদন হচ্ছে, তো এটা সম্ভাব্যতা খুবই মানে খারাপ, মানে এটা সম্ভব না। আচ্ছা, আর একই সাথে এটা অযৌক্তিক, বুঝতে পারছো এটা? তার মানে 2 নম্বর যে কোশ্চেন করলো, এটা কোন চ্যাপ্টার থেকে বলো তো? এটাও ফার্স্ট চ্যাপ্টার থেকে। তাহলে ঢাকা বোর্ডে যেটা করেছিল, ঢাকা বোর্ডে এই ফার্স্ট চ্যাপ্টার থেকে প্রথম 2টা কোশ্চেন করে ফেলেছিল। তো এটাও প্রথম অধ্যায় থেকে, বুঝছো? তো ভাগ্য এতটা সুপ্রসন্ন হয়তো বা নাও হতে পারে যে ফার্স্ট চ্যাপ্টার থেকে 2টা কোশ্চেন করবে। আর আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, যারা ম্যাথমেটিক্সে ভালো তারা ম্যাথ আনসার করবে, বুঝছো? কারণ ম্যাথে 10-এ 10 দিবে তোমাকে, ম্যাথ কারেক্ট হলে 10-এ 10। বাট তুমি যদি এই যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, তারপর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা এইগুলা ব্যাখ্যা করো, তো এখানে তো মার্ক কাটার সুযোগ আছে। টিচার চাইলেই তোমাকে ঘ নম্বরে 4-এর মধ্যে 3 দিতে পারেন, গ নম্বরে 3-এর মধ্যে 2.5 দিতে পারেন, সুযোগ আছে। বাট ম্যাথ কারেক্ট করলে তো তোমাকে মার্ক কেটে নেওয়ার সুযোগ নাই। এই কারণে তোমরা একটু ম্যাথ করার চেষ্টা করবে। বলতেছো কি স্যার আপনার অধ্যায়ভিত্তিক ক্লাস কোথায় পাবো? আচ্ছা, আমাদের এই পেজেই লাইভ ক্লাসগুলো নেওয়া হয়েছিল, তুমি একটু স্ক্রল করে যাইতে পারো, বা টাফ হয়ে যাবে। আর অধ্যায়ভিত্তিক প্রত্যেকটা ক্লাসের জন্য আগামী মাসের 10 তারিখের মধ্যে ইউটিউব প্লেলিস্ট দিয়ে দেওয়া হবে। আর প্লেলিস্ট যখন প্রকাশ করা হবে, তখন হচ্ছে আমাদের পেজ থেকেই পোস্ট করা হবে যে এইচএসসির অর্থনীতি প্রথম পত্রের সবগুলো চ্যাপ্টারের পূর্ণাঙ্গ ইউটিউব প্লেলিস্টের লিঙ্ক কমেন্ট এইভাবে একটা পোস্ট দেওয়া হবে। আমাদের পেজটা খেয়াল রাখো, বুঝছো? আর এতদিন তো ফ্রি ক্লাস হয়েছে অনেকগুলো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এইগুলোর ফ্রি ক্লাস গিয়েছে।
ওই ক্লাসগুলো তুমি একটু পেজ থেকে করে নিতে পারো, বুঝছো। আর আমাদের একাডেমিক ব্যাচে তোমার সবগুলো ক্লাস নেওয়া হয়েছিল যারা একাডেমিক পেইড ব্যাচে ছিল আর কি। আচ্ছা, তাহলে 2টা কোশ্চেন গেল। 3 নম্বর কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেনে বলছে যে কোন দ্রব্যের দাম যখন 1 টাকা তখন চাহিদার পরিমাণ 10 একক, দাম হ্রাস পেয়ে 4 টাকা হলে চাহিদার পরিমাণ হয় 20 একক। আচ্ছা, তার মানে দেখো খেয়াল করো যে দাম 1 টাকা থেকে 4 টাকা হয়েছে আর চাহিদা 10 একক থেকে 20 একক হয়েছে। এটা আমাদের কি চাহিদা মানে ভোক্তা উৎপাদকের আচরণ এই চ্যাপ্টার থেকে দিয়েছে, তাই না? আচ্ছা, 2 নম্বর চ্যাপ্টার থেকে দিয়েছে। তো ক নম্বর কোশ্চেনে বলছে চলক কি। তো চলক, ধ্রুবক এইগুলো আমরা পড়েছি, তাই না? তো চলক হচ্ছে যে সকল প্রতীক বা বিশেষ চিহ্ন বিশেষ বিভিন্ন প্রকার মান গ্রহণ করে তাকে কি বলা হয়? চলক। মানে যে সকল প্রতীক বা যে সকল চিহ্ন বিভিন্ন প্রকার মান গ্রহণ করতে পারে তাকে বলা হয় চলক, ঠিক আছে? আচ্ছা, খ নম্বরে বলছে যোগানের পরিমাণের উপর ভর্তুকির প্রভাব ব্যাখ্যা করো। এখন যোগানের পরিমাণ কিসের উপর ডিপেন্ডেন্ট বলো তো? মানে যোগানের পরিমাণ সবসময় ডিপেন্ড করে উৎপাদনের উপর, রাইট? যোগান ডিপেন্ড করে উৎপাদনের উপর। আচ্ছা, এই উৎপাদন ডিপেন্ড করে কিসের উপর? উৎপাদন ডিপেন্ড করে উৎপাদন ব্যয়ের উপর, ঠিক আছে? আচ্ছা, তার মানে যোগান ডিপেন্ড করে উৎপাদনের উপর, উৎপাদন ডিপেন্ড করে উৎপাদন ব্যয়ের উপর। এখন সরকার যদি এটা করে যে আমি এইখানে ভর্তুকি প্রদান করব, উৎপাদন ব্যয়ে ভর্তুকি দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হবে বলতো? তার মানে এখন উৎপাদন করা সহজ হয়ে যাবে। কারণ ধরো যে উৎপাদন ব্যয় ছিল 1 কোটি টাকা, সরকার 20 লক্ষ টাকা ভর্তুকি দিল, তার মানে মাত্র 80 লক্ষ টাকা হলে আমি এখন সেই প্রোডাক্টটা উৎপাদন করতে পারবো। তখন আমাদের ডেফিনেটলি উৎপাদন বেড়ে যাবে এবং একই সাথে যোগান বেড়ে যাবে। তার মানে যোগানের পরিমাণের উপর ভর্তুকির প্রভাব সমমুখী বা খুবই ইতিবাচক, ঠিক আছে? কারণ ভর্তুকির কারণে যোগানের পরিমাণটা বৃদ্ধি পায়। কিভাবে বৃদ্ধি পায়? এই ফাংশনের মাধ্যমে। এটা জাস্ট এক্সপ্লেন করবা তাহলেই হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, গ নম্বরে বলছে উদ্দীপক হতে চাহিদা সূচি তৈরি করে চাহিদা রেখা অঙ্কন করো। দেখো এর জন্য আমি একটা স্লাইড অ্যাড করে নিচ্ছি, কারণ এটা যেহেতু সূচি অঙ্কন করতে বলতেছে আমি একটা স্লাইড এখানে অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে? তো এখন দেখো এখানে আমি একটা সূচি আঁকি, চাহিদা সূচি অঙ্কন করা খুবই খুবই সহজ, ঠিক আছে? কারণ চাহিদা কিসের উপর ডিপেন্ড করে? চাহিদা ডিপেন্ড করে হচ্ছে দামের উপর। তাহলে এইখানে তুমি দাও হচ্ছে দাম, এখানে দামের কথা বলা হচ্ছে না, এই যে দেখো দামের কথা বলা হচ্ছে। তার মানে তুমি এখানে দিবা হচ্ছে দাম, স্পষ্ট করে লিখি একটু, দাম ব্র্যাকেটে লিখবা হচ্ছে পি। আচ্ছা, তারপর তুমি এখানে লিখবা চাহিদার পরিমাণ। আচ্ছা, তো চাহিদার পরিমাণে তুমি লিখবা হচ্ছে কিউ, রাইট? আচ্ছা, তো এখন দেখো দাম ছিল প্রথমে 1 টাকা তারপর 4 টাকা, তাহলে দাম 1 টাকা, দাম 4 টাকা। চাহিদার পরিমাণ দেখো 1 টাকার সময় 10, তারপরে হচ্ছে 1 টাকা, তখন চাহিদার পরিমাণ হচ্ছে 10, দাম হ্রাস পেয়ে 4 টাকা। আচ্ছা, এখানে মনে হয় উদ্দীপকে কোনো একটা ভুল এসেছে, বুঝছো? দাম 1 টাকা তখন চাহিদার পরিমাণ 10, দাম হ্রাস পেয়ে তো 4 টাকা হতে পারে না। তার মানে এইখানে নিশ্চয়ই ছিল হচ্ছে 10 টাকা, রাইট? এইখানে হচ্ছে 10 টাকা ছিল, এখানে মনে হয় শূন্য একটা মিসিং হয়েছে। তাহলে এখানে 10 ধরে নাও তোমরা, ঠিক আছে? এখানে 10। আচ্ছা, তখন চাহিদার পরিমাণ ছিল কত? চাহিদার পরিমাণ ছিল 10, আর যখন হ্রাস পেয়ে 4 টাকা হয়েছে তখন সেটা 20। একটু কারেকশন নিও, বুঝছো? উদ্দীপক একটু সমস্যা ছিল, 1 টাকা থেকে হ্রাস পেতে 4 টাকা হতে পারে না, নিশ্চয়ই 10 টাকা থেকে হ্রাস পেয়ে হয়েছিল। এখানে যিনি টাইপ করেছেন তিনি একটু ভুল করেছেন, ঠিক আছে? ফারহান খান, ওয়ালাইকুম আসসালাম। এমসিকিউ এর জন্য শুধু বোর্ডগুলো পড়লেই হবে না, তোমরা হচ্ছে তোমাদের কাছে যে ইকোনমিক্স বই আছে, ইকোনমিক্স বইয়ের প্রত্যেকটা লাইন পড়বে, বুঝছো? ইকোনমিক্স বইয়ের প্রত্যেকটা লাইন পড়বে, তাহলেই হবে। তারপরে তুমি টেস্ট পেপার বা হচ্ছে গাইড বা তোমার বইয়ের পিছনে যে বিভিন্ন কোশ্চেন দেওয়া আছে, বোর্ড কোশ্চেন, সেগুলো সলভ করবে, বুঝছো? বাট বইটা মূলত পড়তে হবে। আচ্ছা, তো এখন এখান থেকে তোমাকে কি করতে হবে? চাহিদা রেখা অঙ্কন করতে হবে। ওকে, তো চাহিদা রেখা আমরা একটু অঙ্কন করার ট্রাই করি। দেখো চাহিদা রেখা কেমন হয়? চাহিদা রেখা সবসময় নিম্নগামী হয়, রাইট? আচ্ছা, তাহলে y0 y ড্যাশ x ড্যাশ 0 x, এইগুলো তোমরা স্কেল দিয়ে পেন্সিল দিয়ে অঙ্কন করবে, বুঝছো? আচ্ছা, তো এখন খেয়াল করো বিষয়টা কেমন ঘটতেছে। বিষয়টা ঘটতেছে যে যখন দাম 10 টাকা, চাহিদার পরিমাণ হচ্ছে 10, তাহলে আমরা ইয়ার টেনে নিই, মানে হচ্ছে আমরা তো সংখ্যাগুলো বসাইনি এখনো, সংখ্যাগুলো বসিয়ে নিই। দেখো যে দাম আমি ধরলাম যে এখানে হচ্ছে 2 টাকা, 4 টাকা, 6 টাকা, 8 টাকা, 10 টাকা, 12 টাকা। বলবা যে এত কেন নিচ্ছি? কারণ আমাদের হাইয়েস্ট লিমিট হচ্ছে কত?
দামের হচ্ছে হাইয়েস্ট 10, 10-এর চেয়ে একটু বেশি নিচ্ছি। তো সাধারণত সর্বোচ্চ মান যেটা তার চেয়ে একটু বেশি নিলে চিত্র দেখতে সুন্দর লাগে। তো এখানে আমি 2, 4, 6, 8, 10, 12 নিয়ে নিচ্ছি। আর এখানে চাহিদার পরিমাণ সর্বোচ্চ আছে 20 পর্যন্ত। তো আমি নিচ্ছি 5, 10, 15, 20, 25। ঠিক আছে, 5, 10, 15, 20, 25। ওকে, সর্বোচ্চ হচ্ছে একটু বেশি নিচ্ছি। এখন দেখো এভাবে লিখবা যে পিসিআর অর্থনীতিতে আয় ব্যয় দাম সবসময় লম্ব অক্ষে থাকে এবং উৎপাদনের পরিমাণ, চাহিদার পরিমাণ, যোগানের পরিমাণ যা আছে সব থাকে ভূমি অক্ষে। ঠিক আছে, ওকে। তো এখন দেখো যে আমরা যখন এটা অঙ্কন করব, আমি একটু ডিফারেন্ট কালার নিই। দেখো, তো দাম 10, চাহিদার পরিমাণ 10, দাম দেখো এই যে 10 এবং চাহিদার পরিমাণ হচ্ছে 10 এইখানটাতে। তাহলে এটা জাস্ট এভাবে টেনে দিলেই হচ্ছে আমার। ঠিক আছে, যেহেতু আমার কাছে স্কেল নাই, লেখা একটু বাঁকা হতে পারে, বাট তোমরা স্কেল দিয়ে সোজা করে টানবে। দাম 4, চাহিদার পরিমাণ 20, দাম 4, চাহিদার পরিমাণ হচ্ছে 20। আচ্ছা, তাহলে এটা এভাবে টানবে। যদিও আমার স্ট্রেইট হয়নি লাইনগুলো, বাট তোমরা স্কেল দিয়ে করলে স্ট্রেইট হবে। এখন এখান থেকে চাহিদা রেখা তোমাকে টানতে হবে। তো তুমি ধরো এটা এ, এটা বি বিন্দু। চাহিদা রেখাটা কিভাবে টানলে হবে? এই দুইটা বিন্দু জাস্ট তুমি কি করবে, কানেক্ট করে দিবে। বুঝছো? এই দুইটা, এটা কানেক্ট হয়নি, আমি স্ট্রেট লাইন নেওয়ার চেষ্টা করতেছি। দাঁড়াও, এবার যাতে করে কানেক্ট করা যায়। যেহেতু আমার কাছে স্কেল নাই, সেই কারণে একদম 100% হওয়া টাফ হয়ে যাচ্ছে, বাট তারপরে মোটামুটি বুঝতে পারতেছো। তো এটা হচ্ছে এখানে চাহিদা রেখা। দেখো কত সহজ একটা ম্যাথ দিয়েছে। তুমি যখন এটা আনসার করবা, কিভাবে করবা দেখো, তোমাদেরকে বিষয়টা দেখায়। তুমি যখন আনসার করবা, তুমি এটা গ নম্বর দিলা। ঠিক আছে, তুমি লিখবা যে উদ্দীপকের তথ্যানুযায়ী চাহিদা সূচি নিম্নে অঙ্কন করা হলো। ঠিক আছে, এবার তুমি চাহিদা সূচি অঙ্কন করলা। ঠিক আছে, শেষ। এবার তুমি লিখবা উক্ত চাহিদা সূচি থেকে চাহিদা রেখা নিম্নে অঙ্কিত হলো। ঠিক আছে, নিম্নে অঙ্কিত হলো। এবার তুমি কি করলা, এটা অঙ্কন করে ফেললা। এটা অঙ্কন করার পর এবার তুমি এর ব্যাখ্যা লিখবা। ঠিক আছে, এবার তুমি এখানে লিখবা ব্যাখ্যা। হ্যাঁ, ব্যাখ্যা লিখে তুমি কিভাবে লেখা শুরু করবা? তুমি লেখা শুরু করবা, এটা অন্য কালার দিয়ে লিখবা। বুঝছো? এটা অন্য কালার দিয়ে লিখবা, তুমি যে গ্রিন পেন ইউজ করো না, এগুলা দিয়ে লিখবা। আচ্ছা, এগুলো তাছাড়া কালো পেন দিয়ে লিখলে হবে। মূলত আমরা এই যে টাইটেলগুলো, হেডলাইনগুলো অন্য কালার ইউজ করি নরমালি। তুমি লিখবা যে চাহিদা সূচি অঙ্কন করার জন্য, যদি আমার এখানে ধরবে না, আশা করি অন্য জায়গায় যাইতে হবে। আচ্ছা, করার জন্য চিত্রে কি আছে দেখো, y0 y ড্যাশ অক্ষ আছে, y0 y ড্যাশ অক্ষে আয় ব্যয় ও দাম এবং x0 x ড্যাশ অক্ষে এখানে কি আছে, এইদিকে চাহিদার পরিমাণ। ঠিক আছে, চাহিদার পরিমাণ নির্দেশিত করা হলো। তারপর তুমি লিখবা যে দাম যখন 10 টাকা ছিল তখন চাহিদার পরিমাণ 10 একক, যাদের সংযোগ বিন্দু এ। তারপর দাম হ্রাস পেয়ে যখন 4 টাকা হলো, চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে 20 টাকা হলো, যার সংযোগ বিন্দু হলো বি। এ এবং বি যোগ করি, তখন আমরা ডি ড্যাশ চাহিদা রেখা পাই। এই ব্যাখ্যাটা তোমাকে লিখতে হবে। ব্যাখ্যাটা লেখা বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও তো। 10 জনের মধ্যে অর্থনীতি দ্বিতীয় পত্রের ক্লাস সহ কি দেওয়া থাকবে স্যার? ইনশাল্লাহ দেওয়া থাকবে, ইনশাল্লাহ চেষ্টা করবো আমি সর্বোচ্চ, ইনশাল্লাহ হয়ে যাবে। মাসফিয়া, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, প্রথম দামটা 5 টাকা হবে, গাইডে সেটাই দেওয়া আছে। আচ্ছা, হতে পারে এখানে টাইপিং এ একটা মিস আসছে, বুঝছো, মানে কোন একটা ভুল আসছে টাইপিং এ, এই কারণে আমার এখানে 1 দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি ধরলাম 5। যদি 5 হয় তাহলে চিত্রটা কি হবে, এখান থেকে হবে। হলো, ধরো যে কোশ্চেনটা 10ই দেওয়া থাকলো, তাও তো তুমি আনসার করতে পারবা, তাই না? 5 দেওয়া থাকলে তুমি আনসার করতে পারবা, 7 দেওয়া থাকলে আনসার করতে পারবা। বাট এখানে কোন একটা টাইপিং মিস্টেক হয়েছে, সেটার কারণেই এখানে তোমার হচ্ছে ওই 5-এর জায়গায় 1 হয়েছে অথবা 10-এর জায়গায় 1 হয়েছে। এটা তোমরা বুঝতে পারছি, যিনি টাইপ করে দিয়েছেন আমাকে তিনি একটা কোনো কারণে ভুল করেছেন। আচ্ছা, যা হলো, বাট তুমি তো বুঝতে পারতেছো যে তুমি এটা কিভাবে আনসার করবা। ঠিক আছে, আচ্ছা, এটা ক্লিয়ার কিনা একটু জানাও আমাকে, যে এটা বুঝতে পারতেছো কিনা। আচ্ছা, সঞ্জিদা, এটা বুঝতে পারছো কিনা একটু জানাবে। সূচি, একটু প্লিজ জানাবে এটা বুঝতে পারছো কিনা, যে যদি 5-এর পড়তে
যদি 5-এর পরিবর্তে 10 দেওয়া থাকে তখন তোমরা আনসার করতে পারবে। এবং যদি কোনো কারণে হচ্ছে তোমার 5 এখানে 5ও দেওয়া থাকতো, তখন চিত্রটা হতো ঠিক এমন, বুঝছো? মানে তখন চিত্রটা হতো এমন, এইখানে একটা থাকতো আর এইখানে থাকতো, রেখাটা জাস্ট এখান থেকে নামতো, এই, তাছাড়া তেমন কোনো পার্থক্য নাই। আচ্ছা, এবার আসি আমরা ঘ নম্বর কোশ্চেনে, যে উদ্দীপক হতে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করে দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো। তো স্থিতিস্থাপকতা বের করার জন্য আমরা 5ই ধরতেছি, তাহলে হয়তো বা উত্তরটা মিলবে। 10 ধরলে হয়তো বা একটু মিলতে ঝামেলা হতে পারে, এই কারণে আমরা এইখানে 5ই ধরবো। তাহলে দেখো, তো প্রাথমিক দাম যেটা ছিল, ঠিক আছে, P1, আমি কোনো ব্যাখ্যা লিখতেছি না। ব্যাখ্যা তোমরা কিভাবে লিখবে এটা হচ্ছে কি বিস্তারিত লিখে দিব, মানে নাকি হচ্ছে জাস্ট ম্যাথ করলে তোমরা বুঝতে পারবে। প্রাথমিক দাম P1 সমান ছিল কত? 5 টাকা। P2 পরবর্তী দাম হচ্ছে কত? 4 টাকা। আচ্ছা, তারপর Q1 যখন 5 টাকা ছিল তখন হচ্ছে 10, আর Q2 যখন 4 টাকা হলো তখন হচ্ছে 20, রাইট? আচ্ছা, এখন এইখান থেকে দেখো, এই যে ডেল পি বলতে আমরা কি বুঝি? P2 মাইনাস P1। আচ্ছা, তো P2 এর ভ্যালু হচ্ছে কত? P2 এর ভ্যালু হচ্ছে 4 আর P1 হচ্ছে 5, তার মানে -1। আচ্ছা, আর ডেল কিউ যদি আমরা করি, দেখো ডেল কিউ সমান হচ্ছে Q2 মাইনাস Q1। তো Q2 কত? 20 আর Q1 হচ্ছে 10, তার মানে এটার ভ্যালু হচ্ছে 10 আর এটা হচ্ছে -1। এখন স্থিতিস্থাপকতার যে ফর্মুলা, সেটা কি? ফর্মুলা হচ্ছে ইলাস্ট্রিসিটি অফ ডিমান্ড। এটা হচ্ছে যেহেতু চাহিদার স্থিতিস্থাপকতা, তো ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ, রাইট? এখানে পি কিউ বলতে 1 কে বোঝাচ্ছে, মানে P1 Q1 কে বোঝাচ্ছে। আচ্ছা, তো এখন দেখো যে আমরা যে ভ্যালুগুলা বসাবো সেই ভ্যালুগুলা কত কত। ডেল কিউ এর ভ্যালু কত দেখো তো, এই যে ডেল কিউ তার ভ্যালু হচ্ছে 10, তার মানে এটা 10, আর ডেল পি এর ভ্যালু হচ্ছে -1, ঠিক আছে, ইন্টু পি বলতে P1 এটা, তার মানে এটার মান হচ্ছে 5, আর কিউ বলতে Q1 তার মানে এটা, এর মান হচ্ছে কত? 10, ঠিক আছে। তো এটা আমরা কেটে দিতে পারি, তো উপরে থাকতেছে 5 আর নিচে থাকতেছে -1। তো যদি আমরা কোনো কিছুকে 1 দিয়ে ডিভাইড করি তাহলে কি সেটা কোনো ভ্যালু ক্রিয়েট করে? করে না। তুমি 5 কে 1 দিয়ে ভাগ করলে 5 হবে, 10 কে 1 দিয়ে ভাগ করলে 10ই হবে, এটা কোনো আলাদা ভ্যালু ক্রিয়েট করে না। তার মানে এটা হচ্ছে -5। তো স্থিতিস্থাপকতাতে মাইনাসের কোনো মান নাই, তার মানে এখানে তুমি একটা মডুলার সাইন দিয়ে মাইনাসটা উঠিয়ে দিয়ে শুধু 5 লিখবা, ঠিক আছে। বাট আরই স্থিতিস্থাপকতা বললে তার একটা মান আছে, মাইনাসের একটা মান আছে, বাট নর্মাল স্থিতিস্থাপকতাতে মাইনাসের কোনো মান নাই, তাহলে মাইনাস বাদ দিতে হবে মডুলার সাইন দিয়ে। আচ্ছা, তো এখন এই যে 5 আসলো, যদি কোনো প্রোডাক্টের স্থিতিস্থাপকতার মান 5 আসে তাহলে সেটা কোন ধরনের পণ্য বলো তো? সেটা হচ্ছে স্থিতিস্থাপক পণ্য, ঠিক আছে, স্থিতিস্থাপক পণ্য। যদি মান 0-র চেয়ে কম আসে, সরি 1-এর চেয়ে কম আসে, ধরো যদি মান আসতো এমন 0.5, 0.75, 0.25, এমন যদি কোনো মান আসতো, বা 0.33, হ্যাঁ 0.20, মানে 1-এর চেয়ে ছোট, মানে মাইনাস কোনো মান তো এখানে গ্রহণযোগ্য না, 1-এর চেয়ে ছোট কোনো মান যদি আসে সেটা হতো অস্থিতিস্থাপক। আর যদি 1-এর চেয়ে বড় কোনো মান আসে সেটা হচ্ছে স্থিতিস্থাপক। তাহলে এই দ্রব্যের প্রকৃতি হচ্ছে এটা স্থিতিস্থাপক। কি বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে, ম্যাথ করেন শুধু। হ্যাঁ, এই যে শুধু ম্যাথ করে দিয়েছি, এখন একটু আমি এক্সপ্লেন করে দিচ্ছি যে যদি যাদের লেখায় অসুবিধা আছে যে কিভাবে ম্যাথের সাথে লিখতে হয় সেটা আমি একটু বলে দিই। তুমি ঘ নম্বর লিখবা, লেখার পরে তুমি লিখবা কি, যে উদ্দীপকে আমরা পাই প্রাথমিক দাম P1 সমান 5, পরিবর্তিত দাম P2 সমান 4, প্রাথমিক চাহিদা Q1 সমান 10, পরিবর্তিত চাহিদা Q2 সমান হচ্ছে 20। তারপর তুমি লিখবা এখন দামের পরিবর্তন ডেল পি সমান P2 মাইনাস P1, তারপর বের করবা চাহিদার পরিবর্তন ডেল কিউ সমান Q2 মাইনাস Q1 সমান এটা করবা, ঠিক আছে। তারপর তুমি লিখবা অতএব দ্রব্যের চাহিদার দাম স্থিতিস্থাপকতা সমান এটা, এটাকে বলা হয় চাহিদার দাম স্থিতিস্থাপকতা, ঠিক আছে, কারণ দামের পরিবর্তে চাহিদার পরিবর্তন যেহেতু হচ্ছে, ঠিক আছে, মানে দাম পরিবর্তন হচ্ছে সেখানে চাহিদার পরিবর্তন হচ্ছে, এটাকে বলা হয় চাহিদার দাম স্থিতিস্থাপকতা, সেই কারণে লেখা হচ্ছে ইডি, ইলাস্টিসিটি অফ ডিমান্ড, যেহেতু চাহিদার পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। তারপর তুমি এটা বের করবা, নিয়ে শেষে লিখবা কি, এখানে চাহিদার দাম স্থিতিস্থাপকতার মান 5, যেহেতু 5 1-এর চেয়ে বড়, অর্থাৎ স্থিতিস্থাপকতার মান 1-এর চেয়ে বড়, তার মানে এখানে স্থিতিস্থাপক চাহিদা নির্দেশ করা হচ্ছে, ঠিক আছে। জাস্ট এতটুকু লিখলে তোমাকে ফুল মার্কস দিবে। আচ্ছা, বিলাসজাত দ্রব্য, ইয়েস, এইগুলো হচ্ছে সাধারণত বিলাসজাত দ্রব্য। তাহলে স্থিতিস্থাপক যে পণ্যগুলো আছে সেগুলো হচ্ছে বিলাসজাত দ্রব্য। তোমাকে যদি কোশ্চেনে আরেকটু বিষয় যুক্ত করে, বুঝছো, এখানে বলছে দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো,
তার মানে দ্রব্যটা কোন ধরনের, স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, তখন তুমি এতটুকু লিখবা। এখন তুমি যদি সাথে অতিরিক্ত লিখো যে এই ধরনের পণ্য সাধারণত বিলাসজাত দ্রব্য, তোমার মার্ক আরেকটু বেড়ে যাবে, ঠিক আছে? মানে 4 হলে তো 4ই হয়ে গেছে, বাট টিচার যদি কোনো কারণে 3.5 দিতেন, এবার 4 দিয়ে দিবে। তুমি উদাহরণগুলো লিখে দিবা, বুঝছো? যদি এমন কোশ্চেন থাকে তুমি উদাহরণ সহ আনসার করবা, উদাহরণ সহ আনসার করবা। কি বুঝতে পারছো এখন? অ্যাডমিশন কোর্সে আপনি সাধারণ জ্ঞান পড়াবেন মনে হয় স্যার? ইয়েস, আমি অ্যাডমিশন কোর্সে সাধারণ জ্ঞান পড়াবো ইনশাল্লাহ। তোমাদের সাথে ডেফিনেটলি সাধারণ জ্ঞান ক্লাসে দেখা হবে। আচ্ছা, তো তাহলে এই যে 3 নম্বর কোশ্চেন, এটা তোমরা বুঝতে পারছো না? এটা তোমরা বুঝতে পারছো? তার মানে এই কোশ্চেনটা কি ভোক্তার মানে যে আচরণ, ঠিক আছে, সেখান থেকে কোশ্চেনটা এসেছিল। আচ্ছা, তো এখন আমরা পরের কোশ্চেনে চলে যাব। 4 নম্বর কোশ্চেন দেখো, এখানে চাহিদা এবং যোগানের দুইটা অপেক্ষক দেওয়া আছে। আচ্ছা, চাহিদা অপেক্ষক, যোগান অপেক্ষক, এই ম্যাথগুলো আমরা যখন যে বিস্তারিত ক্লাস করেছি তোমরা দেখেছো, আমি খুব সুন্দর করে বুঝিয়েছিলাম তোমাদেরকে। পেইড ব্যাচে বোঝানো হয়েছে, ফ্রি ক্লাসে বোঝানো হয়েছে, আবার ইউটিউব প্লেলিস্ট যখন তোমাদেরকে দিব সেইখানে বোঝানো হবে, আবার এইখানে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব। তো দেখো, একই জিনিস আমি কতবার করে বোঝাচ্ছি যাতে তোমরা পরীক্ষাতে ভালো করতে পারো, ঠিক আছে? মানে যারা পেইড ব্যাচে ছিল আমাদের, ওদেরকে পড়িয়েছি, তোমরা অনেকে থাকতে পারো। আবার ফ্রি কোর্স যারা ক্লাসগুলো করেছো সেইখানে বুঝিয়েছি, এইখানে বোঝাচ্ছি। আবার ইউটিউবে তোমাদের যখন দেওয়া হবে, প্লেলিস্টের লিঙ্ক দেওয়া হবে, সেইখানে আবার বুঝিয়ে দিব। তো একই জিনিস এতবার করে যখন পড়ানো হচ্ছে, এখন তোমাদের পারা উচিত, ঠিক আছে? পরীক্ষাতে পারা উচিত। দেখো, প্রথম কোশ্চেনে বলছে যে প্রান্তিক উপযোগ কি। তো উপযোগ বলতে আমরা কি বুঝি? তোমাকে কোশ্চেন করতে পারতো উপযোগ কি, কোন বস্তুর বা সেবার অভাব মোচনের ক্ষমতাকে উপযোগ বলে, এটা আমরা জানি। আর প্রান্তিক মানে হচ্ছে সর্বশেষ, তাই না? প্রান্তিক মানে সর্বশেষ, অর্থাৎ কোন বস্তু বা কোন সেবা তার অতিরিক্ত এক একক ভোগ করার মাধ্যমে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় সেটাকে বলা হয় প্রান্তিক উপযোগ, ঠিক আছে? বা এক একক অতিরিক্ত ভোগ করার মাধ্যমে যতটুকু অতিরিক্ত উপযোগ পাওয়া যায় সেটাকে প্রান্তিক উপযোগ বলে, ঠিক আছে? মানে সর্বশেষ একক ভোগের মাধ্যমে যেটা পাওয়া যায়, সর্বশেষ একক ভোগের মাধ্যমে যে উপযোগটা পাওয়া যায় সেটা প্রান্তিক উপযোগ। এতটুকু লিখলেই হবে। খ নম্বরে বলছে ক্রেতার আয় কিভাবে চাহিদার পরিমাণকে প্রভাবিত করে। দেখো, চাহিদা কিসের উপর ডিপেন্ড করে? চাহিদা দামের উপর ডিপেন্ড করে, চাহিদা ক্রয় ক্ষমতার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? বস্তুর প্রকৃতির উপর ডিপেন্ড করে, অনেক কিছুর, মৌসুমের উপর, আবহাওয়ার উপর ডিপেন্ড করে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো তার মধ্যে এই ক্রয় ক্ষমতা একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট না? তো এখন যদি ক্রেতার আয় বৃদ্ধি পায়, তার মানে ক্রেতার ক্রয় ক্ষমতাটা বৃদ্ধি পাচ্ছে। আবার ক্রেতার আয় যদি হ্রাস পায়, তাহলে ক্রেতার ক্রয় ক্ষমতাটা হ্রাস পাচ্ছে। বুঝতে পারছো বিষয়টা? তার মানে ক্রেতার আয় চাহিদার পরিমাণকে সরাসরি প্রভাবিত করে। প্রথমে তুমি এটা লিখবা, ঠিক আছে? এবার তুমি এক্সপ্লেন করবা যে কোন দ্রব্যের চাহিদা ক্রেতার ক্রয় ক্ষমতার উপর বিশালভাবে নির্ভর করে। ক্রেতার আয় যদি বৃদ্ধি পায়, তার মানে ক্রেতার ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় এবং চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়। ক্রেতার আয় যদি হ্রাস পায়, তার মানে ক্রেতার ক্রয় ক্ষমতা হ্রাস পায় এবং চাহিদার পরিমাণ হ্রাস পায়। কি বুঝতে পারছো? এতটুকু লিখলে ফুল মার্কস। গ নম্বরে বলছে উদ্দীপকের আলোকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। এইখান থেকে ভারসাম্য দাম এবং পরিমাণ তোমাকে নির্ণয় করতে হবে। আমি শুধু ম্যাথটা করি, দেখো। তো ভারসাম্য যখন অর্জিত হয় তখন কি হয়? ভারসাম্যের সময় চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ সমান হয়, রাইট? তো তুমি উপরে লিখবা গ নম্বরে যে ভারসাম্য অবস্থায় কোনো বস্তুর চাহিদা এবং যোগানের পরিমাণ সমান হয়, অর্থাৎ কিউ অফ ডি এটা হচ্ছে ডিমান্ডের পরিমাণ এবং কিউ অফ এস সাপ্লাইয়ের পরিমাণ, দুইটাই সমান। তো যেহেতু সমান, তখন আমরা তাহলে কিভাবে লিখবো? তখন লিখবো, এখানে তুমি বা অথবা অর যে কোনো কিছু লিখতে পারো। তো 20 মাইনাস 2p এটা হচ্ছে, তুমি এই সাইডে লিখবা কিউডি এর ভ্যালু, আর এখানে হচ্ছে -5 প্লাস 3p, -5 প্লাস 3p এটা হচ্ছে কিউএস এর ভ্যালু, রাইট? আচ্ছা, তো এখন আমরা কি করব? এখানে যে পি আছে না, আমরা পি এর ভ্যালুটা বের করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, তো এখন পি এর ভ্যালু বের করতে গিয়ে পি গুলো আমরা এক সাইডে রাখি, -2p, আর এই যে প্লাস 3p এটাও এইদিকে আসলে -3p সমান -5 এখানে ছিল, আর +20 এইদিকে আসলে -20, বা দুইটাই যখন মাইনাস তার মানে যোগ করতে হবে। 2p আর 3p যোগ করলে 5p, দুইটার আগে মাইনাস, তার মানে -5p সমান দুইটার আগে মাইনাস মানে এটাও যোগ করতে হবে, 20 এবং 5 25, -25। দুই দিক থেকেই মাইনাস উঠিয়ে দেওয়া যায়। তো যেহেতু আমরা 5 ওই দিকে নিবই, এখনই উঠাচ্ছি না, একবারে উঠিয়ে দিব। p সমান -25 ডিভাইডেড বাই -5। এবার দেখো, মাইনাস কেটে যাচ্ছে, 5 এবং 25 কেটে 5 হয়ে যাচ্ছে, অর্থাৎ p এর ভ্যালু হচ্ছে 5। তার মানে ভারসাম্য দাম 5, রাইট?
এবার ভারসাম্য পরিমাণ বের করবো আমরা। তো কিউডি এবং কিউএস দুইটাতেই আমরা এই পি এর ভ্যালুটা অ্যাপ্লাই করব, দুইটাতেই পি এর ভ্যালু আমরা অ্যাপ্লাই করব। তো দেখো যে কিউডি সমান কি ছিল, কিউডি সমান ছিল হচ্ছে 20 মাইনাস 2p। তো 20 মাইনাস 2 ইন্টু পি এর ভ্যালু হচ্ছে 5। তো 20 মাইনাস 10 তার মানে হচ্ছে 10। আচ্ছা, আবার দেখো কিউ অফ এস ইজ ইকুয়াল টু -5 প্লাস 3p, -5 প্লাস 3p। তো -5 প্লাস 3 ইন্টু পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু হচ্ছে 5। আচ্ছা, তো -5 প্লাস 15 সমান হচ্ছে, এখানে দেখো একটা মাইনাস একটা প্লাস, কারণ বিয়োগ করতে হবে। 15 থেকে 5 বিয়োগ করলে 10, বড় সংখ্যার আগে প্লাস আছে, তার মানে এখানে ধনাত্মক মান আসবে 10। তো দেখো যে দুই দিকে 10 এসেছে, তার মানে ভারসাম্য চাহিদা এবং ভারসাম্য যোগান দুইটাই 10, তার মানে ভারসাম্য পরিমাণ হচ্ছে 10 এবং ভারসাম্য দাম হচ্ছে 5। কঠিন? খুব সহজ ম্যাথ, তাই না? এর চেয়ে সহজ ম্যাথ হতে পারে যে এখানে তোমাকে জাস্ট এতগুলো 3 মার্ক দিয়ে দিবে, তোমাকে অবশ্যই একটু লিখতে হবে, ঠিক আছে? লিখে তুমি আনসার করবা এটা। আচ্ছা, কিউ অফ ডি ইজ ইকুয়াল টু কিউ অফ এস, ভারসাম্য দাম ও পরিমাণ বের হবে। সাবাস, তোমরা তো ভালো ম্যাথ জানো। আচ্ছা, জি ভাই আমি এটা করেছি, এই নিয়ে তিনবার ক্লাস। হ্যাঁ, ধন্যবাদ মাসফিয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি তার মানে ডেফিনেটলি মেধাবী স্টুডেন্ট। স্যার আমি অর্থনীতি বুঝি না, আর অপশনাল অর্থনীতি শুধু পাস করা যায় এরকম কিছু সাজেশন দেন। আচ্ছা, শুধু পাস করো না, তুমি ভালো করতে পারবা, বুঝছো? তুমি ভালো করতে পারবা, তোমাকে আমি একটা সাজেশন দিই, এই সাজেশনটা ফলো করো। জাস্ট একটা সাজেশন, তুমি ইউটিউব প্লেলিস্টটা দেওয়ার পর তুমি সবগুলো ক্লাস করবা, মনোযোগ দিয়ে ক্লাস করবা। মানে ক্লাস না এমন না যে তুমি ধরো যে বিছানাতে শুয়ে আছো, ফোনটা হাতে নিয়ে তুমি হচ্ছে, বা ল্যাপটপ থাকলে ল্যাপটপটা তোমার বুকের উপর রেখে বা তোমার হচ্ছে পায়ের উপর রেখে তুমি শুয়ে শুয়ে ক্লাস দেখতেছো, এভাবে করবা না। তোমার পড়ার টেবিলে তুমি বসবা, ফোন অথবা ল্যাপটপ বা যেটা আছে তোমার ট্যাব যেটা আছে তুমি সামনে রাখবা, তুমি খাতা নিয়ে বসবা, বই নিয়ে বসবা, কলম নিয়ে বসবা, যেন তুমি ক্লাস করতেছো, ফিজিক্যাল ক্লাস করতেছো। এভাবে বসে তোমাকে যখন ইয়াটা দেওয়া হবে, প্লেলিস্টটা পূর্ণাঙ্গ দেওয়া হবে, তুমি সবগুলো ক্লাস করবা বুঝে বুঝে খাতায় লিখে লিখে। তুমি পাস না এ প্লাস পাবা, ঠিক আছে? তো তুমি এইটা জাস্ট মেনটেন করো, বুঝছো? আগামী 10 তারিখের মধ্যে দিয়ে দেওয়া হবে। তো ফার্স্ট পেপারে 10টা ক্লাস, সেকেন্ড পেপারে 10টা ক্লাস, 20টা ক্লাস। দিনে তুমি যদি 4টা ক্লাস করে করো, 4টা করা কোনো ব্যাপার না দিনে, কারণ আমাদের ক্লাস লেন্থগুলো নর্মালি 1.5 ঘন্টা মতো করে হবে। তো 6 ঘন্টা অর্থনীতি দিনে পড়বা, সমস্যা কি? তো তুমি দেখা যাচ্ছে 4টা করে পড়লে 5 দিনের মধ্যে তোমার অর্থনীতি পড়া হয়ে যাবে। তো ওই সময়ে 5 দিন ধরে রাখো শুধু অর্থনীতি পড়ার জন্য। এখন অন্য সাবজেক্টগুলোর প্রিপারেশনটা গুছিয়ে ফেলো, যাতে 10 তারিখের দিকে এসে তুমি টানা 5 দিন অর্থনীতি পড়তে পারো, ঠিক আছে? তো এই সাজেশনটা প্লিজ একটু ফলো করো। তোমার নাম কি? ফারহান খান, তাই না? ফারহান খান, হ্যাঁ ফারহান, তুমি প্লিজ ভাইয়া এটা একটু ফলো করো, এই সাজেশনটা ফলো করো, তাইলেই হবে। আচ্ছা, তো এবার বলতেছে যে দাম 3 টাকা এবং 6 টাকা হলে ভারসাম্যের উপর কি প্রভাব পড়বে তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। তার মানে দাম 3 টাকা এবং 6 টাকা, দামের পরিবর্তন হলে কি ঘটবে? তো দেখো কি ঘটতে পারে। তো এখন আমাদের তো একটা ভারসাম্য দাম ছিল, ঠিক আছে? আগে একটা ভারসাম্য দাম ছিল, কিন্তু এখন P1 3 টাকা এবং P2 6 টাকা হইলে আমাদের এখন ভারসাম্যের উপর কি প্রভাব পড়বে। তো আমরা আগে সমীকরণ দুইটা খেয়াল করি যে আমাদের সমীকরণ কি কি ছিল। একটা ছিল কিউ অফ ডি, কিউ অফ ডি এর ভ্যালু কত ছিল? 20 মাইনাস 2p, 20 মাইনাস 2p। তো তুমি প্রথমে উপরে একটা লিখবা, বুঝছো? কি লিখবা? তুমি কালার পেন দিয়ে লিখবা যে দাম পি সমান 3 টাকা হলে, 3 টাকা হলে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের সমীকরণ। এই সমীকরণে তুমি এবার ওই যে দাম 3 টাকা সেই ভ্যালুটা অ্যাপ্লাই করো। 20 মাইনাস 2 ইন্টু এটার মান 3, তার মানে তুমি 3 এখানে বসাও। 20 মাইনাস 6 14, তার মানে চাহিদার পরিমাণ হচ্ছে 14 একক, ঠিক আছে? এবার এইখানে যোগানের পরিমাণটা কি হবে সেটা তোমাদেরকে দেখাই। দেখো যোগানের পরিমাণ হচ্ছে কিউ অফ এস, কিউ অফ এস এর ভ্যালু কত ছিল দেখো তো? -5 প্লাস 3p, রাইট? আচ্ছা, -5 প্লাস 3p, এইখানে তুমি সেম ভ্যালুটা আবার অ্যাপ্লাই করবা। তো -5 প্লাস 3 ইন্টু 3। আচ্ছা, তো -5 প্লাস 3 ইন্টু 3 মানে হচ্ছে 9। এখানে যেহেতু একটা প্লাস একটা মাইনাস, তার মানে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো 9 থেকে 5 বিয়োগ করলে 4 হয়। আচ্ছা, তো এটার ভ্যালু হচ্ছে 4। আমি এটা সম্পূর্ণ ইয়েলো কালার দিয়ে লিখে ফেলেছি, সাদা লিখলে ভালো বুঝতে পারতো তোমরা, সমস্যা নেই। আচ্ছা, তার মানে 4 একক। তো এখন একটা বিষয় এখানে ঘটতেছে, সেটা খেয়াল করো। তো এখন এটা কি? কিউ অফ ডি সমান হচ্ছে চাহিদা, রাইট? তো এই চাহিদা সমান 14 একক, আর কিউ অফ এস সমান হচ্ছে কি? যোগান। যোগান সমান 4 একক। তো ধরো যে কোনো পণ্যের বর্তমান চাহিদা 14 একক কিন্তু যোগান মাত্র 4 একক, তাহলে কি ঘটবে তোমাদের কি মনে হয়? একটু কমেন্টে জানাও তখন কি ঘটবে।
জুই বলতেছে এমসিকিউ হার্ড লাগে স্যার। এমসিকিউ এর উপর ক্লাস হবে, বুঝছো? এমসিকিউ কিভাবে সলভ করতে হয় ইকোনমিক্সের সলভ হবে, আর এটা পেজ থেকে পোস্ট করে দেওয়া হবে যে আমাদের এই ফ্রি ক্লাসগুলো কোন দিন কোন সময় কোনটা যাচ্ছে, এটা পোস্ট করা হবে ফেসবুক পেজে প্রত্যেক সপ্তাহের। তো আগামী এক সপ্তাহে কখন যাবে, কখন কোন ক্লাসটা যাবে, তো এটা খেয়াল রাখবা, ওই পোস্টগুলো খেয়াল রাখবা, পেজে একটু নিয়মিত খেয়াল রাখবা। আচ্ছা, এখন কি ঘটবে বলো তো, যে চাহিদার পরিমাণ 14 একক বাট যোগান মাত্র 4 একক, তার মানে বাজারে নিশ্চয় একটা সংকট দেখা দিবে, মানে যোগান কম, তার মানে এই সিচুয়েশনে বাজারে পণ্যের একটা সংকট দেখা দিবে। ঠিক আছে, বাজারে সংকট দেখা দিবে। ওকে, এবার আরেকটা দাম আছে কত, আরেকটা দাম আছে হচ্ছে 6, P2 এর ভ্যালু হচ্ছে 6। সেটা হলে কি ঘটবে দেখো, আমি এই সাইডে করে দিচ্ছি খুবই অল্প জায়গাতে, একই পেজে করি, তাহলে তোমরা এই স্লাইডটা যখন দেখতে পাবে তখন তোমরা এক জায়গাতে ম্যাথটা পেয়ে যাবে। আচ্ছা, তো তখন তোমরা এখানে আবার লিখে দিবে, এখানে তোমরা লিখে দিবে উপরে যে দাম P সমান 6 টাকা হলে, 6 টাকা হলে তখন আমাদের সমীকরণটা কেমন দাঁড়াচ্ছে দেখো তো। তখন আমাদের সমীকরণটা দাঁড়াচ্ছে Q অফ D ইজ ইকুয়াল টু 20 মাইনাস 2P। এটা হচ্ছে আমাদের চাহিদা সমীকরণ। ওকে, এখানে আমরা ভ্যালুটা অ্যাপ্লাই করি, তো 20 মাইনাস 2 ইন্টু P এর ভ্যালু হচ্ছে 6, 20 মাইনাস 12 সমান হচ্ছে 8। তার মানে এইখানে আমাদের চাহিদার পরিমাণ বা ডিমান্ড সমান হচ্ছে 8 একক। এবার আমরা যদি বের করি এখানে সাপ্লাই Q অফ S, Q অফ S সমান কত, -5 প্লাস 3P, -5 প্লাস 3P। তো এইখানে আমরা যদি হচ্ছে আবার ওই P এর ভ্যালুটা অ্যাপ্লাই করি, P2 এর ভ্যালুটা অ্যাপ্লাই করি, -5 প্লাস 3 ইন্টু 6, -5 প্লাস 3 6 18। তো দেখো একটা প্লাস একটা মাইনাস বিয়োগ করতে হবে, 18 থেকে 5 বিয়োগ করলে 13 হয়, বড় সংখ্যার আগে প্লাস মানে ধনাত্মক আসবে। তো এইটা হচ্ছে আমাদের সাপ্লাই। তাহলে খেয়াল করো এইখানে আবার কি ঘটতেছে, এই সিচুয়েশনের উল্টা একটা কাহিনী ঘটতেছে এখানে, সেটা হচ্ছে যে আমাদের কিউ অফ ডি ডিমান্ড, চাহিদার পরিমাণ 8 একক, কিউ অফ এস সাপ্লাই, যোগানের পরিমাণ 13 একক। বাজারে ধরো প্রোডাক্ট আসছে 13 একক, বাট যারা ভোক্তা আছেন তারা কিনতে চায় 8 একক। তাহলে বাজারে পণ্যের উদ্বৃত্ত থেকে যাবে না, তার মানে কি হবে, পণ্য বেশি হয়ে যাবে, সারপ্লাস থেকে যাবে। তার মানে আমাদের এখানে নোট লিখতে হবে কি, পণ্যের উদ্বৃত্ত ঘটবে। ঠিক আছে, পণ্যের উদ্বৃত্ত ঘটবে। কি বুঝতে পারছো? তাহলে এখানে পণ্যের সংকট তৈরি হচ্ছে আর এখানে পণ্য উদ্বৃত্ত থেকে যাচ্ছে। এটা খুবই ইম্পর্টেন্ট। এবং দেখো এখানে তোমাদেরকে এই ম্যাথটা যেহেতু আসছে, এর আগে পরীক্ষাতে আসছে, এইচএসসি পরীক্ষাতে, তো এবার তোমাকে এইখান থেকে আরেক ধরনের কোশ্চেন দিতে পারে। কেউ প্রেডিক্ট করতে পারো যে এখান থেকে আর একটা ধরনের ম্যাথ দেওয়া যায়, সেটা কি ম্যাথ? অনেক ইজি স্যার, এখান থেকে আরেক ধরনের ম্যাথ দিতে পারে, এক না দুই ধরনের ম্যাথ দেওয়া যায়। আর এখান থেকে কি কি দেওয়া যায় বলো তো? আমি লিখে দিচ্ছি সাজেশন আকারে, তোমরা অবশ্যই একটু দেখবে। সেটা হচ্ছে তোমার এখানে চিত্র অঙ্কন করে এই বিষয়টাকে দেখাইতে বলতে পারতো, চিত্র অঙ্কন করে বাজারে কখন পণ্যের সংকট তৈরি হয়, কখন উদ্বৃত্ত থাকে তার চিত্র। ঠিক আছে, তোমার এটা হচ্ছে বাজার ভারসাম্যের চিত্র। আমি একটু হিন্টস দিয়ে দিই, এই যে এমন একটা চিত্র। ঠিক আছে, এটা হচ্ছে সাপ্লাই, এটা হচ্ছে ডিমান্ড। এইখানে ডিমান্ড কম থাকে, সাপ্লাই বেশি থাকে, তার মানে এইখানে হচ্ছে তোমার পণ্যের উদ্বৃত্ত থাকে, আর এইখানে সাপ্লাই বেশি, তার ডিমান্ড কম, এইখানে সংকট তৈরি হয়। ঠিক আছে, এই এমন চিত্রের মাধ্যমে তোমাকে বলতে পারতো। আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে এই যে সমীকরণ দেওয়া আছে না, সমীকরণ দেওয়া থাকবে না, তোমার দেওয়া থাকবে এই যে ভারসাম্য পরিমাণ এবং দাম দেওয়া থাকবে, এখান থেকে তোমাকে সমীকরণ তৈরি করতে বলবে, সমীকরণ তৈরি করতে বলবে। ঠিক আছে, সমীকরণ তৈরি করা, সেটা ফর্মুলা মনে আছে তোমাদের? সমীকরণ তৈরি করা, যারা আমাদের ক্লাস করেছো এর আগে তারা নিশ্চয়ই পারবা। সমীকরণ তৈরি করার ফর্মুলাটা হচ্ছে QD মাইনাস Q1 ডিভাইডেড বাই Q1 মাইনাস Q2 সমান P মাইনাস P1 ডিভাইডেড বাই P1 মাইনাস P2। এই যে ফর্মুলাটা মনে আছে তোমাদের কারো? এই ফর্মুলাটা পরীক্ষাতে আসবে এবং এখান থেকে কি ম্যাথ করতে হয় শেখানো হয়েছে। যারা ভুলে গেছো যে এটা কিভাবে করানো হয়, আমাদের ফ্রি ক্লাসগুলো দেখো, আর ইউটিউব প্লেলিস্ট পেয়ে গেলে তো ডেফিনেটলি তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, তার মানে তুমি যদি এই ম্যাথটা যেটা করাইলাম এটা শিখতে পারো, এখানকার চিত্র শিখতে পারো, সমীকরণ তৈরি করা শিখতে পারো, এইটা আবারও এসএসসি পরীক্ষাতে আসবে, ধরে রাখো। ঠিক আছে, এই জায়গাটা থেকে বারবার কোশ্চেন হয়, একটা কোশ্চেন তুমি কমন পেয়ে গেলা। আচ্ছা, তার মানে আমাদের 4 নম্বর সৃজনশীলটা আনসার করা শেষ। কঠিন দেখো তো, সবগুলো পারা যাচ্ছে, তাই না? 5 নম্বর কোশ্চেনে আসি আমরা। এখানে দেখো আরেকটা ম্যাথ দেওয়া আছে, একদিকে দেওয়া আছে উৎপাদন, একদিকে মোট স্থির ব্যয়, একদিকে মোট পরিবর্তনশীল ব্যয়। প্রথম কোশ্চেনে বলছে গড় আয় কি? গড় আয়। এখন অর্থনীতিতে আয় বলতে আমরা কি বুঝি? আমরা যে সকল পণ্য উৎপাদন করি সেটা বিক্রি করে
যে টাকাটা আসে সেটাই হচ্ছে অর্থনীতিতে আয়, তাই না? আচ্ছা, তার মানে গড় যখন বলা হবে, গড় হচ্ছে একক প্রতি। ধরো তুমি কোনো পণ্যের 10 একক উৎপাদন করেছে এবং বাজারে গিয়ে সেটা বিক্রি করেছো 500 টাকা দিয়ে। তো এখানে তোমার গড় আয় কি? গড় আয় হচ্ছে 1 একক পণ্য বিক্রি করে তুমি যেটা আর্ন করেছো সেটাই তো তোমার গড় আয়, তাই না? 50 টাকা হচ্ছে তোমার এখানে গড় আয়, সহজভাবে তুমি এটা বুঝলা। আচ্ছা, তার মানে এইখান থেকে তুমি একটা সংজ্ঞা দাঁড় করাও যে উৎপাদনের দ্বারা উৎপাদিত যে কোনো পণ্যের প্রতি 1 একক বিক্রি করে যে আয় হয় সেটাই হচ্ছে গড় আয়। এতটুকু লিখো, ফুল মার্কস, 1 মার্ক তোমাকে দিয়ে দিবে। খ নম্বরে বলছে শ্রমকে উৎপাদনের জীবন্ত উপকরণ বলা হয় কেন? তার মানে এটা 5th চ্যাপ্টার থেকে তোমাকে একটা কোশ্চেন করলো। খ নম্বরে বলা হচ্ছে শ্রমকে উৎপাদনের জীবন্ত উপকরণ বলা হয় কেন? দেখো, যারা এই ক্লাসটা করেছো, ফ্রি ক্লাসটাও করেছো এই চ্যাপ্টারের, তাদের কি মনে আছে এই বিষয়টা আমি খুব গুরুত্বপূর্ণ বলেছিলাম তোমাদেরকে, যে শ্রমকে উৎপাদনের জীবন্ত উপকরণ বলা হয় কেন? এর কারণ হচ্ছে কি, শ্রম এবং শ্রমিক ওতপ্রোতভাবে জড়িত, মানে শ্রমিক এবং শ্রমিক দুটাকে আলাদা করা যায় না। তো শ্রমিকের যেহেতু জীবন আছে সেই কারণেই শ্রমকে উৎপাদনের জীবন্ত উপকরণ বলা হয়। এটা তোমরা প্রথমে লিখবা। তারপরে যখন এক্সপ্লেন করবা বিষয়টাকে তখন তুমি লিখবা যে উৎপাদনের 4টি উপকরণ, ব্র্যাকেটের মধ্যে লিখবা ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এর মধ্যে দ্বিতীয় উপকরণ শ্রম এবং শ্রমের মালিক অর্থাৎ শ্রমিক ওতপ্রোতভাবে জড়িত। শ্রম থেকে শ্রমিককে আলাদা যেমন করা যায় না, শ্রমিক থেকেও শ্রম আলাদা করা যায় না। তো শ্রমিক যেহেতু জীবন্ত সত্তা, সে কারণে শ্রমকেও বলা হয় জীবন্ত উপকরণ। এতটুকু লিখলে খুবই সুন্দর একটা আনসার হবে, ঠিক আছে? তার মানে খ নম্বরে কিভাবে আনসার করতে হবে বুঝতে পারছো? যারা ইকোনমিক্সের বইটা পড়ো তারা আশা করি এইসব বিষয় নিয়ে খুব বেশি ঝামেলায় পড়বা না। গ নম্বরে বলছে উদ্দীপকের আলোকে মোট ব্যয় সূচি তৈরি করো। চিত্র বলে নাই, খেয়াল করো, এখানে এখানে বলছে সূচি তৈরি করো। তোমাকে যদি বলতো চিত্র অঙ্কন করো, চিত্র করতা, বাট এখানে বলছে সূচি। উৎপাদন দেওয়া আছে, মোট স্থির ব্যয় দেওয়া আছে, মোট পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে। তোমাকে যেটা করতে হবে মোট ব্যয় সূচি করতে হবে। তো মোট ব্যয়, টোটাল কস্টের ফর্মুলা কি? টোটাল ফিক্সড কস্ট এবং টোটাল ভেরিয়েবল কস্ট, এই দুইটা যোগ করলে আমাদের হচ্ছে টোটাল কস্ট পাওয়া যায়, তাই না? আচ্ছা, তার মানে দেখো টোটাল ফিক্সড কস্ট দেওয়া আছে, টোটাল ভেরিয়েবল কস্ট দেওয়া আছে। এটা তুমি যখন সূচি অঙ্কন করবা তুমি প্রথমে লিখবা যে উদ্দীপকের প্রদত্ত সূচির তথ্য ব্যবহার করে মোট ব্যয় সূচি নির্ণয় অঙ্কন করা হলো। আচ্ছা, তারপর তুমি দেখো নিচের দিকে কয়টা করে আমাদের ইয়া ছিল, রো ছিল, 1 2 3 4 5 6, 6টা রো তুমি টানবা। 3টা কলাম ছিল, 1টা 2টা 3টা, সাথে অতিরিক্ত একটা কলাম টানবা, 4 নম্বর কলাম, ঠিক আছে? মানে বিষয়টা হবে এমন 1 2 3 4 5 6টা। তো 1 2 1 2 3 4 5 6টা, ঠিক আছে? তো এটা টানার পর এখানে দেখো ছিল কয়টা? 3টা, 1টা 2টা 3টা। এবার তুমি আর বাইরে অতিরিক্ত এটা টানবা, যে এখানে তুমি লিখবা হচ্ছে মোট ব্যয়। মানে প্রথমটাতে উৎপাদন, মোট স্থির ব্যয়, মোট পরিবর্তনশীল ব্যয়, এবং বাইরেরটাতে তুমি যেটা লিখবা সেটা হচ্ছে মোট ব্যয়। আমি শুধু বাইরেরটাই এখানে অঙ্কন করব, যেহেতু আমরা ক্লাসটাতে সবকিছু লিখতে গেলে ক্লাস অনেক লং হয়ে যাবে, তোমাদের আননেসেসারি টাইম ওয়েস্ট হবে। দেখো 1 2 3, উপরের দিকে একটা দিয়ে দিই 4 5 6, এটা আমি জাস্ট লিখতেছি মোট ব্যয়, ঠিক আছে? এখানে আমি মোট ব্যয়টা লিখতেছি। এখন মোট ব্যয়টা তুমি কিভাবে লিখবা? এখানে দেখো কি হচ্ছে সাইন দেওয়া, টিএফসি সাইন দেওয়া, টিভিসি সাইন দেওয়া। তো তুমি যখন এখানে মোট ব্যয় লিখবা, মোট ব্যয়, তো তখন তুমি লিখবা টোটাল কস্ট ইজ ইকুয়াল টু টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট। এই ফর্মুলা সহ লিখবা, ঠিক আছে? যদি কেউ শুধু মোট ব্যয় লিখে উপরে, আর একজন লিখবা যে এই ফর্মুলা সহ, ডেফিনেটলি যিনি ফর্মুলা সহ লিখেছেন তার মার্কটা বেড়ে যাবে, বুঝছো? যত বেশি এক্সপ্লেন করা যায় একটা বিষয়কে, টিচারকে যত সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়, ঠিক আছে, তত বেশি মার্ক বেশি দিবেন তিনি। আচ্ছা, তো এখন তুমি যেটা করবা, যেটা যোগ করবা, টিএফসি আর টিভিসি যোগ করবা, তাহলেই তো হয়। তো দেখো যে এইখানে আমাদের টিএফসি হচ্ছে 20, এখানে টিভিসি হচ্ছে 10, তার মানে 30। প্রথমটাতে হবে 30, তারপরটাতে হবে দেখো 20 এবং 16 কত হয়? 36। তারপরেরটাতে হচ্ছে 20 এবং 19 কত হচ্ছে? 20 এবং 19 হচ্ছে 39। আচ্ছা, তারপর 20 এবং 32 হচ্ছে 52, তারপরে 20 এবং 45 হচ্ছে 65। শেষ। জাস্ট এতটুকু একটা যোগ বিয়োগ অঙ্ক তোমাকে দিয়ে দিয়েছে 3 মার্কের জন্য। বাট এই সূচিটা তোমাকে সুন্দর করে আঁকতে হবে। বাট ম্যাথ সহজ, এটার সাথে এটা অতিরিক্ত হিসেবে আঁকবা। মানে বিষয়টা তুমি জাস্ট এতটুকু লিখতেছো, এই পুরাটা তোমাকে আঁকতে হবে, তার সাথে অতিরিক্ত একটা কলাম অ্যাড করতে হবে। কি বুঝতে পারছো? কারো কোনো কনফিউশন আছে এখানে? আচ্ছা, ঠিক আছে।
এবার আসি আমরা পরেরটাতে, ঘ নম্বরে উদ্দীপকের তথ্য থেকে টিএফসি রেখা অঙ্কন করে রেখাটির আকৃতির উপর মন্তব্য করো। তো এখানে দেখো কি রেখা বলছে, টিএফসি, টোটাল ফিক্সড কস্ট। দেখো টোটাল ফিক্সড কস্ট এখানে ছিল কোনটা, এইটা, তাই না? এটা হচ্ছে আমাদের টিএফসি রেখা, সরি টিএফসি সূচি। এইটার জাস্ট আমাদেরকে রেখা আঁকতে হবে, বাকিগুলো না, জাস্ট এটা। আচ্ছা, সবগুলো হচ্ছে 20, তার মানে রেখাটা হবে খুবই সহজ। আমি রেখাটা আঁকার জন্য একটা অতিরিক্ত পেজ নিচ্ছি। দেখো এখানে আমরা জাস্ট হচ্ছে অক্ষগুলো টেনে নিব। এটা হচ্ছে y0 y ড্যাশ, এটা হচ্ছে x ড্যাশ 0 x, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো যে এখানে উৎপাদনের পরিমাণ 1 থেকে 5 পর্যন্ত আছে, যেটা নিচ দিকে যাবে, কারণ কিউ নিচ দিকে, আর আয় ব্যয় দাম পি আর সি বা আর পি সি সবসময় উপরের দিকে থাকে। আচ্ছা, তো এখানে 1 2 3 4 5, ওকে। আর উপরের দিকে এখানে দেখো যে মোট স্থির ব্যয় এটা জাস্ট 20 পর্যন্তই আছে। আমরা 10 20 30 তিনটা নিই তাহলে হবে। এটা 10 20 30, আর এখানে 1 2 3 4 5। তো বিষয়টা দেখো কেমন করতেছে, যে যখন আমাদের উৎপাদন 1 2 3 4 5 যাই থাকুক না কেন, মোট স্থির ব্যয় সবসময় 20 ছিল। তার মানে এই মোট স্থির ব্যয় প্রত্যেকবার ছিল হচ্ছে 20 করে, ঠিক আছে? সেটা হচ্ছে 1-এর সময় হোক বা 2-এর সময় হোক বা 3-এর সময় হোক, 4-এর সময় হোক, 5-এর সময় হোক। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল ফিক্সড কস্টের রেখা। টোটাল ফিক্সড কস্টের রেখা সবসময় এমন হয়, সবসময়। এখন এর আকৃতির উপর মন্তব্য করতে তোমাকে বলেছে। এর আকৃতিটা কেমন? এর আকৃতি হচ্ছে আনুভূমিক, তাই না? আনুভূমিক হচ্ছে এর আকৃতি। আচ্ছা, তো এখন কেন আনুভূমিক হলো এটার উপর তোমাকে একটু কমেন্ট করতে হবে। সেটা হচ্ছে যে যখন উৎপাদনের পরিমাণের পরিবর্তনের ফলেও মোট ব্যয়ের কোনো পরিবর্তন হয় না, তখন কি হয়, সেই তখন সেই ফিক্সড কস্ট রেখাটা বা স্থির ব্যয় রেখাটা ভূমি অক্ষে সমান্তরাল হয় বা আনুভূমিক হয়, ঠিক আছে? তুমি এটা আনুভূমিক না লিখে ভূমি অক্ষে সমান্তরালও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তখন এটা এমন ভূমি অক্ষে সমান্তরাল হয়, এভাবে জাস্ট এক্সপ্লেন করলেই তোমাকে এখানে মার্কস দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। এবার তাহলে আমাদের এই যে 5 নম্বরটা সলভ হয়ে গেল, খুব বেশি কঠিন না, ঠিক আছে? সহজভাবেই সলভ করা যায়। 6 নম্বর কোশ্চেন দেখো, 6 নম্বরে আবার একটা সূচি দেওয়া, সেখান থেকে 4টা কোশ্চেন আছে। ক নম্বরে বলছে প্রান্তিক ব্যয় কি, প্রান্তিক আয় কি আমরা দেখেছিলাম, এবার তোমাকে কোশ্চেন করেছে প্রান্তিক ব্যয় কি। তো অর্থনীতিতে ব্যয় হয় কোথায়? ব্যয় বলতে অর্থনীতিতে বোঝায় উৎপাদন ব্যয়, ঠিক আছে? মানে কোনো দ্রব্য উৎপাদন করার জন্য তার যে উপকরণগুলো আছে, মানে উৎপাদনের উপকরণগুলো আছে, এর পিছনে যা ব্যয় হয় সেটাকে অর্থনীতিতে ব্যয় বলে নরমালি। তো প্রান্তিক মানে সর্বশেষ, অর্থাৎ কোনো দ্রব্যের অতিরিক্ত 1 একক উৎপাদন করতে গেলে যে অতিরিক্ত ব্যয়টা হয় সেটাকে বলে প্রান্তিক ব্যয়, বা কোনো দ্রব্যের সর্বশেষ একক উৎপাদন করতে গেলে যে ব্যয়টা হয় সেটাকে বলা হয় প্রান্তিক ব্যয়। ফাইন। খ নম্বরে বলেছে একচেটিয়া বাজারে গড় আয় রেখা নিম্নগামী হয় কেন? আচ্ছা, একচেটিয়া বাজারের রেখাটা কেমন হয় মনে আছে? এমন হয়, তাই না? এই যে এমন, এটা হচ্ছে এমআর রেখা, এটা হচ্ছে এআর রেখা। কেন এআর রেখা নিম্নগামী হয়? তো একচেটিয়া বাজারে এআর রেখাকে বলা হয় প্রাইস রেখা, পি রেখা, অথবা ফার্মের চাহিদা রেখা, ফার্মের চাহিদা রেখা, ঠিক আছে? ফার্মের চাহিদা কি? ফার্মের চাহিদা হচ্ছে যত পরিমাণে পণ্য সেল হয় সেটাই হচ্ছে ফার্মের চাহিদা। মানে যত বেশি সেল হবে ওই ফার্মের পণ্যে তত চাহিদা তৈরি হবে না, ঠিক আছে? ধরো যে একটা ফার্মের প্রোডাক্ট 10টা সেল হয়েছে, তার মানে ওই ফার্মের প্রোডাক্টের চাহিদা হচ্ছে 10টা, মানে মানুষজন বা ভোক্তারা 10টা প্রোডাক্ট চান ওই ফার্মের। ফাইন। আচ্ছা, তো এখন একচেটিয়া বাজারে কেন ফার্মের চাহিদা রেখা নিম্নগামী হয়, কেন এআর রেখা নিম্নগামী হয়, কেন পি রেখা নিম্নগামী হয়, এই 3টা ভাষাতে এই কোশ্চেনটা পরীক্ষাতে আসে। এবং আমি যখন ক্লাস নিয়েছি তখন আমি বারবার বলেছি যে এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষাতে আসবে, এবার এসেছে, পরের বারও আসবে, মানে এই কোশ্চেনটা বারবার পরীক্ষাতে আসে। দেখো, তো একচেটিয়া বাজারে যে বিষয়টা ঘটে যে একই হারে সেলটা হয় না, যদি সেল বাড়াইতে হয় তখন দামটা একটু কমাইতে হয়, বুঝছো? তাছাড়া সেল কখনো বৃদ্ধি পায় না। একচেটিয়া বাজারে পণ্য কোনগুলো? সাধারণত বিলাসজাত দ্রব্য যেগুলো আছে সেগুলো। এখন ধরো যে একটা দোকানে টিভি, ফ্রিজ, এমন লাক্সারিয়াস পণ্য যা কিছু আছে এগুলো বিক্রি করে, তো এদের যদি সেল বাড়াইতে হয়, মানে এদের তো একটা নির্দিষ্ট সেল আছে, বাট নর্মাল ভাবে এদের সেল হঠাৎ করে কখনো বেড়ে যায় না, ঠিক আছে? ধরো যে কোনো কারণে এখন কি হঠাৎ টিভির চাহিদা অনেক বেড়ে যাবে বা ফ্রিজের চাহিদা অনেক বেড়ে যাবে, এটা খুবই কম হয়। ওদেরকে চাহিদা তৈরি করতে হয়, সেটা কিভাবে? দাম কমিয়ে। দেখবা যে হচ্ছে একটা দোকানের সামনে বিশাল বড় সাইনবোর্ড যে অমুক ব্র্যান্ডের ফ্রিজে পাচ্ছেন 20% ডিসকাউন্ট, অমুক এসিতে পাচ্ছেন 10% ডিসকাউন্ট, এমন বিভিন্ন বিজ্ঞাপন দেয়।
কারণ এই বিজ্ঞাপনের মাধ্যমে শুধুমাত্র চাহিদা বাড়ানো যায়, আর কোনোভাবে চাহিদা বাড়ানো যায় না, ঠিক আছে? এমন দাম কমানোর মাধ্যমে চাহিদা বৃদ্ধি করা যায়। তো যেহেতু তারা দাম কমানোর মাধ্যমে চাহিদা বৃদ্ধি করে, তখন অতিরিক্ত যে প্রোডাক্টগুলো সেল হয় সেখান থেকে গড় আয়ের পরিমাণটা কমে আসে, কারণ তারা তো প্রত্যেকটা পণ্যে একটু ছাড় দিতে দিতে যাচ্ছে, তাই না? তো যেহেতু প্রত্যেকবার তারা দাম কমিয়ে ফেলতেছে, সে কারণে কি হয়, গড় আয় রেখা পণ্য বিক্রির সাথে সাথে ধীরে ধীরে নিচে নামতে থাকে। কি বুঝতে পারছো? আর প্রান্তিক আয় আরো হ্রাস পায়, যে কারণে তোমার হচ্ছে মার্জিনাল রেভিনিউ আরো নিচের দিকে অবস্থান করে। ঠিক আছে, আচ্ছা, ওকে। ফারহান বলতেছে সবাই চলে যাচ্ছে কেন? অনেকে কোনো কারণে যেতে পারে, বাট ক্লাসে থাকবে আশা করা যায়। যারা ক্লাস করার তারা ডেফিনেটলি ক্লাস করবে। আচ্ছা, তো গ নম্বরে কোশ্চেনে বলতেছে উদ্দীপকের আলোকে মোট উৎপাদন রেখা অঙ্কন করো। জমি দেওয়া আছে, শ্রম মূলধন দেওয়া আছে, মোট উৎপাদন দেওয়া আছে, এইটা জাস্ট রেখা আঁকতে হবে। তো যেহেতু জমির পরিমাণ সবসময় 1 একক করে থাকতেছে, 1 একর করে থাকতেছে, এটা লিখতে হবে না, জাস্ট শ্রম মূলধন একদিকে, মোট উৎপাদন একদিকে দিয়ে আমাদের চিত্র অঙ্কন করলেই হবে। চিত্রটা আমি এখানে অঙ্কন করতেছি, দেখো। আচ্ছা, এইখানেই ছোট করে আমি অঙ্কন করে দিচ্ছি, তোমরা এগুলো পেন্সিল দিয়ে সুন্দর করে পরীক্ষাতে আনসার করবা, আঁকবা, ঠিক আছে? আচ্ছা, তো শ্রম মূলধন আছে 1 থেকে 4 পর্যন্ত, তো এগুলো সব যাবে এইদিকে, 1 2 3 4 5, আমি 5টা নিচ্ছি, 1 2 3 4 5। আর মোট উৎপাদন 20 35 45 50। আচ্ছা, তার মানে আমি 10 করে নিই, দেখো 10 20 30 40 50 60 পর্যন্ত নিতে পারো, দেখতে একটু সুন্দর লাগবে তোমার উপর সেটা। 10 20 30 40 50। আচ্ছা, তো এখন আমি চিত্রটা অঙ্কন করি, দেখো যে যখন শ্রম মূলধন 1, তখন হচ্ছে আমাদের মোট উৎপাদন 20 একক। তো শ্রম মূলধন 1 আর এটা হচ্ছে তখন 20 একক, রাইট? আচ্ছা, যখন শ্রম মূলধন 2, তখন এটা হচ্ছে 35। 35 মানে হচ্ছে 30 40 এর মাঝামাঝি, এখান থেকে এই যে 2 পর্যন্ত। তারপর যখন 3, তখন হচ্ছে 45। যখন 3, তখন হচ্ছে 45। আর যখন 4, তখন হচ্ছে 50। যখন 4, তখন হচ্ছে 50। এখন এখান থেকে আমরা কি করব, রেখাটা কেমন হচ্ছে দেখো তো। আমি অন্য কালার ইউজ করি, তাহলে রেখাটা স্পষ্ট বোঝা যাবে। এই যে দেখো, এই দিকে গিয়ে একটু নিচ দিকে নামতেছে, তার মানে রেখাটা দেখো একবারে সোজা উঠে নাই, এই দিকে গিয়ে একটু নিচে নামতেছে, ঠিক আছে? তার কারণ দেখো এইখানে যত গ্যাপ ছিল, এখানে এসে গ্যাপটা ধীরে ধীরে কমে যাচ্ছে না, তার মানে রেখাটা এদিকে গিয়ে ধীরে ধীরে নিচে নামতেছে। তো মোট উৎপাদন রেখা নরমালি এমনই হয়, এটাকে বলে টিপি রেখা, টোটাল প্রোডাকশন রেখা। একটু প্রথম দিকে উঠে ধীরে ধীরে তারপর নিচে নামতে থাকে। আচ্ছা, এভাবে তুমি অঙ্কন করবা। যে চিত্রগুলো অঙ্কন করছো, চিত্রের ব্যাখ্যা দিবা, ঠিক আছে? চিত্রের ব্যাখ্যা দিবা। তোমাদের কাছে গাইড বই বা অন্যান্য টেস্ট পেপার বই থাকলে দেখবা যে চিত্র অঙ্কন করার পর তারা চিত্রের ব্যাখ্যা দেয়, তোমরা সেভাবে ব্যাখ্যা দিবা, ঠিক আছে? যে একটাতে আমি ব্যাখ্যা লিখে দেখিয়েছি যে কিভাবে ব্যাখ্যাগুলো লিখতে হবে। ঘ নম্বরে বলছে যে উদ্দীপকের আলোকে প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করে রেখাটি উৎপাদনের কোন বিধির সাথে সামঞ্জস্যপূর্ণ তা বিশ্লেষণ করো। তো দেখো এখানে প্রান্তিক উৎপাদন তো নাই, তার মানে আমাদের প্রান্তিক উৎপাদনটা আঁকতে হবে, ঠিক আছে? প্রান্তিক উৎপাদন সূচি আঁকতে হবে, সেটা আমরা আঁকার চেষ্টা করি। দেখো যে তুমি প্রথমে লিখবা যে উদ্দীপকের তথ্যের আলোকে প্রান্তিক উৎপাদন সূচি অঙ্কন করা হলো। দেখো যে এখানে হচ্ছে 4টা করে ছিল, এদিকে 3টা ছিল, এখন 4টা করতে হবে আমাদেরকে। তাহলে 1 2 3 4, ঠিক আছে? আচ্ছা, এখন এর মধ্যে তোমার জাস্ট 4টা করে লাগবে, 1 2 3 4 হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো যে এখানে কি দাঁড়াচ্ছে। প্রথমে জমির একর, এখানে হচ্ছে আমি দিচ্ছি জমি একর, তারপরে হচ্ছে শ্রম মূলধন ছিল মনে হয়, হ্যাঁ শ্রম মূলধন একক ছিল, শ্রম ও মূলধন এটার একক দেওয়া ছিল। তারপর যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে মোট উৎপাদন, মোট উৎপাদন একক দেওয়া ছিল। আমার এখানে জায়গা কম, আমি শুধু মোট উৎপাদন লিখতেছি, তোমরা উদ্দীপকে যেমন থাকবে সেভাবে লিখবা। আর এইখানে হচ্ছে প্রান্তিক উৎপাদন, প্রান্তিক উৎপাদন, ঠিক আছে? প্রান্তিক উৎপাদন। তো জমির পরিমাণ সব সময় 1 ছিল, সবগুলাতে 1 ছিল, কোনো পরিবর্তন ছিল না, সবগুলা হচ্ছে 1 করে। আচ্ছা, মূলধন 1 2 3 4, প্রত্যেকবার মূলধন এবং শ্রমটা চেঞ্জ হচ্ছিল। মোট উৎপাদন 20 35 45 50, 20 35 45 50। আচ্ছা, এবার আসি প্রান্তিকটা, কিভাবে বের করবো প্রান্তিক। তো দেখো যেহেতু প্রত্যেকবার 1 1 করে চেঞ্জ হচ্ছে, প্রান্তিকের একটা ফর্মুলা আছে, প্রান্তিকের ফর্মুলা হচ্ছে ডেল কিউ ডিভাইডেড বাই ডেল পি, ঠিক আছে? এখন এখানে যেহেতু শ্রম ও মূলধন, তো আমি পি তে হচ্ছে শ্রম মূলধনটা কল্পনা করব, আর ডেল কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ। তো এখন দেখো ডেল কিউ মানে হচ্ছে পরিবর্তন, মানে এটা থেকে এটা পরিবর্তন করতে হবে, অর্থাৎ কিউ টু মাইনাস কিউ ওয়ান
ডিভাইডেড বাই P2 মাইনাস P1, তাই না? আচ্ছা, তো এখন দেখো 2 মানে এটা আর 1 মানে এটা, মানে প্রথমটা 1 পরেরটা 2, তো 35 থেকে 20 বিয়োগ করো, 35 থেকে 20 বিয়োগ করো, আর 2 থেকে 1 বিয়োগ করো। তো এখানে কত হয়, 35 থেকে 20 বিয়োগ করলে 15, আর হচ্ছে 2 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 1, ভাগ করলে 15। তো দেখো এখানে 35 থেকে 20 বিয়োগ করলে নরমালি হচ্ছে 15 হতো, তো প্রথমটা রেখে দিতে হয়, 20 রেখে দিতে হবে, 35 থেকে 15 বিয়োগ করলে হয় 15। তো যখন নিচে এখানে তোমার হচ্ছে শ্রম বা মূলধন যা আছে বা ভূমি যেটা আছে যদি এক এক করে বৃদ্ধি পায় তখন ভাগের প্রয়োজন হয় না, তার কারণ সবসময় নিচে তখন 1 হবে, আর 1 দিয়ে ভাগ করলে তখন ভ্যালুই আসে না। আচ্ছা, মানে ভ্যালু আসে না বলতে যেটা আছে সেটা থেকে যায়। তো তার মানে তোমার আর অতিরিক্ত এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে না, যেহেতু এক এক করে চলতেছে, তুমি জাস্ট বিয়োগ করবা। এবার 45 থেকে 35 বিয়োগ করো 10, 50 থেকে 45 বিয়োগ করো 5, এটা হচ্ছে তোমার প্রান্তিক উৎপাদনের পরিমাণ। এখন বলতেছে এইটা থেকে আবার চিত্র অঙ্কন করো। তো তুমি করো চিত্র অঙ্কন, এখান থেকে কেমন হয় দেখি। চিত্র অঙ্কন করার জন্য এটা y0 y ড্যাশ x ড্যাশ তারপর হচ্ছে x। তো এখন তুমি যেটা করবা যে দামটা থাকবে সবসময় এইদিকে, বা হচ্ছে যে শ্রম মূলধন যেটা আছে সেটা থাকবে উপরের দিকে, না সরি নিচ দিকে, আর হচ্ছে প্রান্তিক উৎপাদনটা উপরের দিকে চলে যাবে। তো প্রান্তিক উৎপাদন দেখো সর্বোচ্চ আছে 20 পর্যন্ত, তো তুমি দাও হচ্ছে 5, 10, 15, 20, 25 পর্যন্ত উঠাইতে পারো। আমি তাহলে একটু ছোট ছোট করে দিই। দেখো 5, 10, 15, 20, 25, আর এখানে হচ্ছে শ্রম মূলধন 4 পর্যন্ত, 1, 2, 3, 4। আচ্ছা, 1, 2, 3, 4, আর এখানে হচ্ছে 5, 10, 15, 20, 25। অনেকে জিজ্ঞাসা করো যে ভাই এগুলো বাংলাতে লিখবো নাকি ইংলিশে লিখবো। কোশ্চেনে যেটা যেমন থাকবে সেভাবে লিখবে। এখানে কোশ্চেনে বাংলাতে ছিল, তার মানে তুমি বাংলাতে লিখবা, আর যদি ইংলিশে থাকে তার মানে ইংলিশে লিখবা, মানে সংখ্যাগুলোর কথা বলতেছি। আচ্ছা, এবার দেখো কেমন হয়েছে, যে যখন শ্রম মূলধন 1 ছিল তখন প্রান্তিক উৎপাদন ছিল 20। আচ্ছা, তার মানে এটার সাথে আমাদের এই 20 কানেক্ট করতে হবে। যখন 2 ছিল তখন 15, যখন 2 ছিল তখন 15, যখন 3 ছিল তখন হচ্ছে 10, তারপর যখন হচ্ছে 4 ছিল তখন হচ্ছে 5, এখানে 1 দিতে হবে, যখন 4 ছিল তখন হচ্ছে 5। এবার দেখো প্রান্তিক উৎপাদন যে রেখাটা সেটা হচ্ছে এমন, সেটা হচ্ছে এমন নিচ দিকে যাচ্ছে, তাই না? তার মানে এইখানে আমরা যদি হচ্ছে এ বি সি ডি দিই, তো প্রান্তিক উৎপাদন মার্জিনাল প্রোডাকশন রেখা এটা কি নিম্নগামী, অর্থাৎ যখন প্রান্তিক উৎপাদন রেখা নিম্নগামী হয় তখন সেটা কি হয় বলতো? তখন সেটা হয় ক্রমহ্রাসমান, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, রাইট? কেন ক্রমহ্রাসমান? তার কারণ দেখো এই যে 20, 15, 10, 5 ক্রমে হ্রাস পাচ্ছে। বুঝতে পারছো? এটা কঠিন খুব বেশি? আচ্ছা, ঠিক আছে। এবার দেখো যে হচ্ছে 7 নম্বর কোশ্চেন, 6 নম্বরটাতে শেষ হয়েছে। এটা এটা হচ্ছে আমরা চিত্র মাধ্যমে সলভ করলাম। তারপর আসি 7 নম্বর কোশ্চেন। দেখো বাজার চ্যাপ্টার থেকে করা কোশ্চেন, এটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট, বাজার চ্যাপ্টারের ম্যাথ যেটা আছে। দেখো, তো প্রথমে একটা চিত্র দেখতে পাচ্ছি আমরা এখানে, চিত্রের নিশ্চয়ই ম্যাথ থাকবে, বাট আমরা যে ক নম্বর আনসার করবো তার সাথে চিত্রের সম্পর্ক নেই। ক নম্বরে বলছে যে অলিগোপলি বাজার কি? অলিগোপলি মানে কি? মুষ্টিমেয়, তাই না? মুষ্টিমেয়। তো যেখানে মুষ্টিমেয় কয়েকজন বিক্রেতা একই পণ্য, মানে সমজাতীয় পণ্য কিন্তু সামান্য পার্থক্যকৃত, যেমন তার হচ্ছে ট্রেডমার্ক, তার হচ্ছে মোড়ক, তার আকার, তার হচ্ছে রং, এইগুলোর মাধ্যমে সামান্য কিছু পার্থক্যকৃত পণ্য বিক্রি করে, সেগুলোকে বলা হয় অলিগোপলি বাজার বা স্বল্পের মধ্যে প্রতিযোগিতার বাজার। ঠিক আছে? আচ্ছা, খ নম্বরে বলতেছে যে একচেটিয়া বাজারে বিজ্ঞাপনের প্রয়োজন হয় না কেন? আচ্ছা, একচেটিয়া বাজারে বিজ্ঞাপনের প্রয়োজন হয় না কেন? তার কারণ তার কোনো নিকট প্রতিদ্বন্দ্বী নাই। ধরো যে তুমি তোমার গ্রামে একজনই ব্যক্তি যিনি কিনা একটা জুতার দোকানে মানে জুতা বিক্রি করে, আর কেউ জুতা বিক্রি করে না, সারা গ্রামের মানুষজন সেখান থেকে জুতা কিনে। তো এখন এখানে প্রচারণার কি আছে? দোকান তো একটাই, তোমাকে তো সেখানে যেতে, মানে অন্য যারা আছে তাদেরকে সেখানে তোমার এখানে আসতে হবে। তো এখানে আর কোনো বিজ্ঞাপনের প্রয়োজন হয় না। বিষয়টা হচ্ছে এমন, মানে একচেটিয়া বাজারে নিকট কোনো প্রতিদ্বন্দ্বী ফার্ম না থাকাতে অতিরিক্ত বিজ্ঞাপন ব্যয় প্রয়োজন হয় না। ঠিক আছে? গ নম্বরে বলছে উদ্দীপকের আলোকে ফার্মটির মুনাফার পরিমাণ নির্ণয় করো। তো দেখো এই চিত্রটা তুমি আবারও আঁকতে পারো, আর যেহেতু উদ্দীপকে পূর্ণাঙ্গ চিত্র দেওয়া আছে না আঁকলেও সমস্যা নেই। ঠিক আছে, বাট তুমি চাইলেই আঁকতে পারো, এতে কোনো সমস্যা নেই। তো এটা দেখো একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, যেহেতু এ আর রেখা এম আর রেখা ভূমি অক্ষের সমান্তরাল, তার মানে এটা একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, যা টোটাল রেভিনিউ। তুমি লিখবা যে উদ্দীপকের চিত্রে আমরা একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার দেখতে পাই, যেখানে যেখানে তুমি লিখবা এখানে হচ্ছে পি এর ভ্যালু কত সেটা বের করবা,
কিউ এর ভ্যালু কত বের করবা, এসি এর ভ্যালু কত সেটা লিখবা, ঠিক আছে। আমি সহজে ম্যাথটা করাচ্ছি যেহেতু বেশি লং ক্লাস হয়ে যাবে না হলে। টোটাল রেভিনিউ পি গুণ কিউ, এখন পি এর মান কত দেখো তো, এই যে এটা হচ্ছে পি, রাইট, এই পি এর মান হচ্ছে এই যে এইখানে 30, তার মানে পি এর ভ্যালু হচ্ছে 30। কিউ এর ভ্যালু কত, এই যে কিউ, তার মানে এই যে এখানে আসছে মানে হচ্ছে 50, এটা হচ্ছে 50, তাহলে কত হলো এটা 1500 টাকা হচ্ছে এখানে আমাদের টোটাল রেভিনিউ। টোটাল কস্ট কত, টোটাল কস্টের ফর্মুলা হচ্ছে এসি গুণ কিউ। তো এসি এর ভ্যালু কত বলো তো, এসি রেখা কোনটা, এই যে এটা হচ্ছে এসি রেখা, এসি রেখা এখানে এসে মিলেছে, তার মানে এইখানে এটা 30 হচ্ছে আমাদের এখানে এসি, তো এসি হচ্ছে 30, আর কিউ এর মান আগের মতো যথারীতি 85 থেকে যাচ্ছে 50, তো এটা হচ্ছে আমাদের 1500 টাকা। তো এখন মুনাফাটা কি হচ্ছে বলো তো, মুনাফা পাই সমান টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। টোটাল রেভিনিউ আমাদের 1500, টোটাল কস্ট আমাদের 1500, তার মানে 0 টাকা। তো আমাদের এখানে কি হচ্ছে বলো তো, স্বাভাবিক মুনাফা অর্জিত হচ্ছে। তুমি নিচে লিখবা এখানে কি হচ্ছে, স্বাভাবিক মুনাফা অর্জিত হচ্ছে, ঠিক আছে। তার মানে কোনো লাভও নাই, লসও নাই, ঠিক আছে। আচ্ছা, ঘ নম্বরে বলছে যে এসি রেখা যদি এ বিন্দুতে স্পর্শ করে তবে ফার্মের মুনাফার উপর কি প্রভাব পড়বে তা চিত্রের মাধ্যমে বিশ্লেষণ করো। এ বলতে এই যে এটাকে বোঝাচ্ছে, এসি রেখা এখানে না থেকে যদি এখানে চলে যায় তাহলে কি হবে, তাহলে আমরা ওইখানটা রেখা টেনে দেখি তো কেমন হয়। এবার যখন তোমাকে বলছে যে নতুন কোনো বিন্দু দিয়ে রেখা যাবে, এবার তোমাকে চিত্র আঁকতেই হবে, ঘ নম্বরে তোমাকে চিত্র আঁকতেই হবে, ঠিক আছে। তো তার মানে এসি রেখা এখান থেকে উঠে এই যে এইখান দিয়ে গমন করবে, ঠিক আছে। তার মানে নতুন এসি রেখাটা এমন হবে বলতেছে, ঠিক আছে, তার মানে এইখানে থাকবে। আচ্ছা, এবার তুমি ক্যালকুলেশনটা করো তো, আমি নতুন পেজ অ্যাড করি, দেখো এখানে ক্যালকুলেশনটা কেমন দাঁড়াচ্ছে। এখন এখানে ক্যালকুলেশন দাঁড়াচ্ছে টোটাল রেভিনিউ আমাদের আগের মতোই ছিল, পি গুণ কিউ, পি এর ভ্যালু আগের মতোই 30 আছে, কিউ এর ভ্যালু 50 আছে, তার মানে 1500 টাকা, এটা সব কিছু ঠিক আছে। বাট যখন আমরা টোটাল কস্ট বের করব, এসি গুণ কিউ, এসি এর ভ্যালু দেখো এবার চেঞ্জ হয়ে গেছে, এসি এখন এইটা, ঠিক আছে, তুমি এখানে এসি 2 লিখবা আর এটাকে এসি 1 লিখবা এখন। তো এসি এর ভ্যালু এখন হচ্ছে 40, ঠিক আছে, এসি এর ভ্যালু কত, এসি এর ভ্যালু হচ্ছে 40, আর কিউ এর ভ্যালু তো 50, ওটা তো ফিক্সড, চেঞ্জ হবে না। তো এবার এটা গুণ করলে হয় 2000 টাকা। এবার আমাদের আয় 1500, ব্যয় 2000, ফার্ম তো ক্ষতির সম্মুখীন হবে। তো এবার তুমি লিখবা ক্ষতি সমান টোটাল কস্ট মাইনাস টোটাল রেভিনিউ, কারণ ক্ষতি হইলে কস্ট একটু বেশি থাকে, এটাকে একটু সামনের দিকে দিতে হবে। তো টোটাল কস্ট হচ্ছে আমাদের 2000 টাকা, টোটাল রেভিনিউ হচ্ছে আমাদের 1500 টাকা, অর্থাৎ বিয়োগ করলে আমাদের উত্তর আসে 500 টাকা। তুমি লিখবা যে ফার্মটি 500 টাকার ক্ষতির সম্মুখীন হবে, এবং এইখানটাতে চিত্র মাস্ট। এর কারণ কি, এর কারণ হচ্ছে তোমাকে নতুন একটা রেখা টানতে বলতেছে, তো নতুন রেখা টানার জন্য তোমাকে চিত্রটা আবার অঙ্কন করে দেখাইতে হবে। কি বুঝতে পারছো? এম এস মুন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো, মানে এটা বাজার থেকে দেওয়া কোশ্চেন, এবং বাজার চ্যাপ্টার থেকে অ্যাটলিস্ট একটা 2টা 3টা পর্যন্ত কোশ্চেন হয়ে থাকে, ঠিক আছে। এবার দেখি আমরা 8 নম্বর কোশ্চেন, আবারও বাজার চ্যাপ্টার। তার মানে বাজার চ্যাপ্টার কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারতেছো। তো অর্থনীতিতে বাজার কি, এবার ডিরেক্টলি তোমাকে বাজার জিজ্ঞাসা করছে যে বাজার কি। তো অর্থনীতিতে বাজার বলতে কোনো স্থান নয়, এটা তোমাকে আগে মনে রাখতে হবে, কোনো স্থান নয়, ঠিক আছে। এটা প্রথম শর্ত, এটা এমসিকিউতে কিন্তু আসে যে বাজার বলতে অর্থনীতিকে কোনটিকে বোঝায় না, অর্থনীতিতে কোনটিকে বোঝায় না, স্থানকে বোঝায় না, বা কোনটি অর্থনীতিতে বাজার হওয়ার শর্ত নয়, স্থান হচ্ছে অর্থনীতিতে বাজার হওয়ার শর্ত নয়, ঠিক আছে। এটা তোমাকে আগে জানতে হবে। তো এখন তাহলে বাজার কি, বাজার হচ্ছে যখন এক বা একাধিক দ্রব্য, এক বা একাধিক ক্রেতা বিক্রেতার মধ্যে একটি নির্দিষ্ট সময়ে দর কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট দামে উপনীত হয়ে ক্রয় বিক্রয় হয়, তাকে অর্থনীতিতে বাজার বলে। একটি নির্দিষ্ট সময়ে এক বা একাধিক দ্রব্য ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট দামে উপনীত হয়ে ক্রয় বিক্রয় হওয়াকেই বাজার বলে। কি বুঝতে পারছো সংজ্ঞাটা কি লিখতে হবে, একটি নির্দিষ্ট সময়ে এক বা একাধিক দ্রব্য বা পণ্য ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে নির্দিষ্ট দামে উপনীত হয়ে ক্রয় বিক্রয় হওয়াকে বাজার বলে। ফাইন, এই সংখ্যাটা একদম মুখস্থ করে লিখে দিবা। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কেন এআর রেখা সমান এমআর রেখা হয়, তার মানে এই যে আগের চিত্রে যেমনটা ছিল,
ঠিক আছে, কেন এমন একই রেখাতে আসে দুইটাই, যেটা অপূর্ণতে আবার আসে না, অপূর্ণতে এ আর এম আর আলাদা, বাট পূর্ণতে কেন একই রেখাতে হয়? দেখো, এ আর মানে কি? এ আর মানে হচ্ছে এভারেজ রেভিনিউ, গড় আয়, তাই না? গড় আয়। আচ্ছা, আর এম আর বলতে আমরা কি বুঝি? মার্জিনাল রেভিনিউ বা প্রান্তিক আয়, তাই না? আচ্ছা, তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যেটা হয় যে এইখানে তোমার অতিরিক্ত বিক্রয় করার জন্য দাম কমাইতে হয় না, কারণ ক্রেতা বিক্রেতার মতো দর কষাকষির মাধ্যমে নির্দিষ্ট দামে উপনীত হয়ে পণ্য বিক্রি হয় পূর্ণ প্রতিযোগিতাতে। ঠিক আছে, তো এখানে কোনো পরিমাণে কি হয় না যে হচ্ছে দাম কমাইতে হয় না অতিরিক্ত সেল করার জন্য। তো দাম যেহেতু কমাইতে হচ্ছে না, তার মানে প্রত্যেক একক থেকে একই পরিমাণে প্রফিট আসে। ঠিক আছে, একই পরিমাণে আয় হয়, তার মানে গড় আয়টা সেম থাকে, মানে এটা কখনো কমে না বাড়ে না, যে কারণে গড় আয় প্যারালাল। আবার অতিরিক্ত এক একক বিক্রির জন্য দাম কমাইতে হচ্ছে না এখানে, তার মানে অতিরিক্ত এক একক বিক্রি করেও সমান আয় হচ্ছে। যেহেতু অতিরিক্ত এক একক বিক্রি করে সমান আয় হচ্ছে, তার মানে কি প্রান্তিক আয়টাও কখনো কমতেছে না বাড়তেছে না। তো যেহেতু প্রান্তিক আয়ও কমতেছে না বাড়তেছে না, তার মানে মার্জিনাল রেভিনিউ যেটা আছে সেটা সবসময় সমান থাকতেছে এভারেজ রেভিনিউ এর, অর্থাৎ ইয়ার রেখা এমআর রেখার সমান হচ্ছে। বুঝতে পারছো? গ নম্বরে বলছে উদ্দীপক হতে ফার্মের ভারসাম্য বিন্দু নির্দেশ করো এবং মুনাফার পরিমাণ নির্ণয় করো। যেহেতু তোমাকে ভারসাম্য বিন্দু নির্ণয় করতে বলছে, তুমি চিত্রটা অঙ্কন করবা। তার মানে তুমি চিত্রটা অঙ্কন করবা, করার পরে ভারসাম্য বিন্দু নির্ণয় করো। ভারসাম্য বিন্দু কোনটা বলো তো? ভারসাম্যের শর্ত কি দেখো। গ নম্বরের জন্য ভারসাম্যের প্রথম শর্ত হচ্ছে এমআর রেখা এমসি রেখা সমান হবে, প্রথম শর্ত। ঠিক আছে, আর পরের শর্ত হচ্ছে এমসি রেখা এমআর রেখাকে নিজ দিক থেকে ছেদ করে উপরে গমন করবে। ঠিক আছে, তার মানে এমসি রেখার ঢালটা বড় হয়ে যাবে তখন, এমসি রেখা, ঠিক আছে, এমসি রেখার ঢাল তখন বড় হবে আর এমআর রেখার ঢাল ছোট হয়ে যাবে। অর্থাৎ এমসি রেখা এমআর কে নিজ দিক থেকে ছেদ করে উপরের দিকে গমন করবে। এই দুটো শর্ত কোথায় ফিল আপ হয়েছে দেখো, যেখানে গিয়ে এই দুটো শর্ত পূরণ হবে সেটাই হচ্ছে ভারসাম্য বিন্দু। তো দেখো, এমআর রেখা এমসি রেখার সমান হবে। এমআর রেখা হচ্ছে এটা, এই যে এটা, আর এমসি রেখা হচ্ছে এই যে উপরের দিকে গিয়েছে এটা। দেখো, এমআর রেখা নিচে নামতেছে, এমসি রেখা উপরে উঠতেছে, তার মানে এই বিন্দুতে এসে এমআর রেখা এমসি রেখার সমান হয়েছে। আবার এমআর রেখার ঢাল বড়, তার সরি এমসি রেখার ঢাল বড়, মানে এমসি রেখার নিচ দিক থেকে ছেদ করে উপরে গমন করেছে। তো দেখো, এই বিন্দুতে এমসি রেখার নিচ দিক থেকে ছেদ করে উপরে গমন করেছে, তার মানে এই যে এ বিন্দু না, এই এ বিন্দুই হচ্ছে এখানে ফার্মের ভারসাম্য বিন্দু। তার মানে তুমি চিত্র অঙ্কন করে এই যে প্রথম শর্ত দ্বিতীয় শর্ত দুইটা শর্ত এক্সপ্লেন করে ভারসাম্য বিন্দু তুমি নির্ণয় করে দেখিয়ে দিবে। আর বাজারে ম্যাথ করার ক্ষেত্রে এই যে এইখানে যা ম্যাথ করলাম, চিত্র অঙ্কন করে এই ভারসাম্য বিন্দু কিন্তু নির্ণয় করে দেখাইতে হবে। ভারসাম্য বিন্দু নির্ণয় করে দেখাইতে হবে, নাহলে হবে না। তুমি যখন শুধু এইগুলা করে দিলা, তোমাকে ফুল মার্কস দিবে না, বুঝছো? ওই পূর্ণাঙ্গ ক্লাসে দেখবে ভারসাম্য বিন্দু নির্ণয় করে তোমাদেরকে শিখিয়েছি, ওই ক্লাস করবা অথবা ইউটিউব যে প্লেলিস্ট দেওয়া হবে সেগুলো করবা। ঠিক আছে, আচ্ছা, ওকে। তাহলে ভারসাম্য বিন্দু হলে মুনাফার পরিমাণ নির্ণয় করতে বলতেছে। তো এখানে দেখো টোটাল রেভিনিউ কত হয়। টোটাল রেভিনিউ কত হচ্ছে আমাদের? টোটাল রেভিনিউ হচ্ছে পি গুণ কিউ। তো এখানে পি এর ভ্যালু কত দেখো, পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু হচ্ছে এই যে এ আর এর মান যেটা সেটাই, তাই না? কারণ এখানে এ আর সমান হচ্ছে পি, তো এ আর এর মান হচ্ছে 25, রাইট? আচ্ছা, তো তার মানে আমরা এখানে পি এর ভ্যালু নিচ্ছি 25, আর কিউ এর ভ্যালু দেখো চেঞ্জ হচ্ছে না, 80, 80 থেকে যাচ্ছে। তো 80 আর 25 গুণ করলে কত হয়? আচ্ছা, 8 এর সাথে 25 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 200 আর অতিরিক্ত শূন্য মানে 2000 টাকা, তাই না? 2000 টাকা 80 সাথে 25 গুণ করলে। আর টোটাল কস্ট এসি গুণ কিউ। আচ্ছা, এসি এর ভ্যালু কত বলো তো? এই যে দেখো এসি, এটা এখান থেকে আসে এই যে বি বিন্দুতে মিলিত হচ্ছে, এসি এর ভ্যালু হচ্ছে 20। আচ্ছা, তার মানে 20 গুণ কিউ এর ভ্যালু হচ্ছে 80, তো 8 দুগুণ হচ্ছে 16, দুইটা শূন্য 1600 টাকা। তো দেখো, আমাদের রেভিনিউ 2000 টাকা, কস্ট হচ্ছে 1600 টাকা, তার মানে নিশ্চয়ই আমাদের 400 টাকা লাভ হবে, তাই না? তো এখানে বলতেছে মুনাফার পরিমাণ নির্ণয় করো। তো অতএব মুনাফা পাই সমান টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। টোটাল রেভিনিউ ছিল আমাদের 2000 টাকা আর টোটাল কস্ট হচ্ছে 1600 টাকা, তার মানে আমাদের 400 টাকা প্রফিট হচ্ছে। লিখবা এখানে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করতেছে, 400 টাকা মুনাফা করতেছে। ঠিক আছে, আচ্ছা। ঘ নম্বরে জিজ্ঞাসা করছে যে উদ্দীপকে এসি রেখা, এখানে এফ বিন্দু হবে, এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে, এটা হবে এফ বিন্দু। এফ বিন্দু দিয়ে অতিক্রম করলে মুনাফার উপর কি প্রভাব পড়বে তা চিত্রের সাহায্যে বিশ্লেষণ করো। তোমাকে চিত্র আবার অঙ্কন করতে হবে, এই চিত্র অঙ্কন করতে হবে এবং এসি রেখাকে এফ বিন্দু দিয়ে গমন করাতে হবে। এসি রেখাকে এই যে এফ বিন্দু দেখতেছো না, এই এফ বিন্দু দিয়ে গমন করাতে হবে। এইখানে তাহলে তুমি এসি টানবা এভাবে, এটা হবে এখন এসি,
এটা থেকে তুমি লিখবা AC2, এটা হচ্ছে তখন হবে AC1, এটা থাকবে, এটা কিন্তু উঠে যাবে না, এটা থাকবে, নতুন একটা রেখা টানতে হবে। এই নতুন রেখা টেনে তুমি এভাবে এখানে একটা রেখা টানবা, সেটাকে তুমি এইখানে মিলিয়ে দিবা, মিলিয়ে দিলে এটার ভ্যালু হবে কত, এই 30। ঠিক আছে, এখন বলতেছে যদি এটা হয় তো মুনাফার উপর কি প্রভাব পড়বে। তো কি প্রভাব পড়বে দেখো, এখন টোটাল রেভিনিউ তো এটা ছিল, টোটাল কস্টের অবস্থা কি হবে দেখো তো, এসি গুণ কিউ। এসি এর এখন ভ্যালু হচ্ছে 30, নতুন যে ভ্যালুটা আসলো, আর কিউ এর পরিমাণ হচ্ছে 80। তো 3 8 24, তার মানে এখানে 2400 টাকা। তো এখন আমাদের আয় হচ্ছে 2000, ব্যয় হচ্ছে 2400, তার মানে আমাদের এখন ক্ষতি হয়ে যাবে। তো এবার তুমি লিখবা হচ্ছে ক্ষতি সমান টোটাল কস্ট মাইনাস টোটাল রেভিনিউ। টোটাল কস্ট হচ্ছে 2400, টোটাল রেভিনিউ হচ্ছে 2000, তার মানে তোমার এখানে 400 টাকা ক্ষতি হবে। তো ডেট্রিমেন্ট সাফার করবে এইখানে ফার্মটা। তো তুমি লিখবা যে এখানে হচ্ছে ফার্মটি 400 টাকার ক্ষতির সম্মুখীন হবে যদি এসি রেখা এফ বিন্দু দিয়ে গমন করে। কি বুঝতে পারছো? বাজারের এই ম্যাথ বুঝতে পারতেছো কিনা? এগুলা পরীক্ষাতে আসবে, বাজারে যে দুইটা ম্যাথ দেখানো হলো এগুলা পরীক্ষাতে আসবে। আচ্ছা, স্টুডেন্ট তো কমে যাচ্ছে কেন? ক্লাস কি অনেক লং হয়ে গেছে? কতক্ষণ চলতেছে ক্লাস আমি একটু দেখি তো এখানে। মানে কমে যাওয়ার কারণ কি? লং হয়ে যাচ্ছে ক্লাস, অনেক লং। কই ক্লাস হচ্ছে 1 ঘন্টা 25 মিনিট হয়েছে মাত্র। 2 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ক্লাস করতে পারো না? ধৈর্য থাকে না, ব্যাপার কি? আচ্ছা, বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও, বুঝছো? যারা ইকোনমিক্সের কোর্স আছে এইচএসসি তে, সবাই একটু মেনশন দিয়ে দাও যাতে উপস্থিতি বেড়ে যায় একটু। আচ্ছা, দেখো 9 নম্বর কোশ্চেন। এখানে সি এর মান, আই এর মান দেওয়া আছে। সি হচ্ছে ভোগ ব্যয়, আই হচ্ছে বিনিয়োগ ব্যয়। এখানে যেটা দেওয়া আছে সি ভোগ, আই বিনিয়োগ, মানে ওই যে সামগ্রিক আয় ব্যয়ের চ্যাপ্টারে কোশ্চেন, 9 নম্বর চ্যাপ্টারে কোশ্চেন। তো এখানে ক নম্বরে বলছে জাতীয় আয় কি। জাতীয় আয় কি? একটা রাষ্ট্র, ঠিক আছে, তোমার হচ্ছে কর রাজস্ব, কর বহির্ভূত রাজস্ব সহ যে বিভিন্ন সেক্টর থেকে যে আয় করে তার সমষ্টি হচ্ছে সেই দেশের জাতীয় আয়। বুঝছো? একটি রাষ্ট্র কর রাজস্ব, কর বহির্ভূত রাজস্ব, এই সকল উৎস থেকে যা আর্ন করে তার সমষ্টি হচ্ছে মোট জাতীয় আয়। সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। দেখো, সঞ্চয় হচ্ছে সেভিংস আর বিনিয়োগ হচ্ছে ইনভেস্টমেন্ট। সেভিংস এবং ইনভেস্টমেন্ট সবসময় সমান হয়। আচ্ছা, কেন সমান হয়? এর কারণ হচ্ছে সেভিংসটা কি? সেভিংস হচ্ছে মানুষ যা আর্ন করে এবং মানুষ যা ভোগ করে, আয় থেকে ভোগটা বাদ দিলে আমাদের সেভিংস দাঁড়ায়, ঠিক আছে। আবার ইনভেস্টমেন্ট কি? মানুষ যা আয় করে সেখান থেকে যতটুকু কনজিউম করে, কনজাম্পশনটুকু বাদ দিলে আমাদের হচ্ছে ইনভেস্টমেন্ট দাঁড়ায়, ঠিক আছে। দুইটাই যেহেতু সেম, এই কারণে বলা হয় সেভিংস বা হচ্ছে সঞ্চয়, বিনিয়োগ দুইটাই সমান। মানে অর্থাৎ মানুষ যতটুকু কি করে, যতটুকু সেভিংস করে ততটুকু ইনভেস্ট করে, ঠিক আছে, দুইটাই হচ্ছে সেম। উদ্দীপকের আলোকে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো। আচ্ছা, ভারসাম্য জাতীয় আয় বলতে আমরা কি বুঝি? ভারসাম্য জাতীয় আয় বলতে আমরা বুঝি যখন জাতীয় আয় এবং জাতীয় ব্যয় সমান হয়, বুঝছো? অর্থাৎ জাতীয় আয় এবং জাতীয় ব্যয় যখন সমান হয়। তো জাতীয় আয় কি? জাতীয় আয় হচ্ছে ওয়াই, আর জাতীয় ব্যয়, এই যে ব্যয়ের পরিমাণ দেওয়া আছে এখানে, ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় দেওয়া আছে, তাই এখানে 2 খাত বিশিষ্ট অর্থনীতি নিশ্চয়ই এটা, তার মানে আমাদের এখানে 2 খাত লিখতে হবে জাস্ট। তো সি এর ভ্যালু কত? এখানে তুমি লিখবা সি প্লাস আই, যেহেতু এখানে 2টা এলিমেন্ট আছে তুমি এতটুকু জাস্ট লিখবা। আচ্ছা, এবার একটু সাইডে লিখি না হলে ধরবে না। বা ওয়াই এর কোনো ভ্যালু এখানে নাই, সি এর ভ্যালু হচ্ছে 200 প্লাস 0.5 ওয়াই প্লাস হচ্ছে আই এর মান 300। আচ্ছা, বা ওয়াই সমান, দেখো এই 200 আর 300 হচ্ছে 500, হ্যাঁ, আর সাথে থাকতেছে 0.5 ওয়াই। আচ্ছা, তো এখন এই ওয়াইটা আমরা এইদিকে নিয়ে আসবো, তাহলে ওয়াই এটা প্লাস ছিল মাইনাস 0.5 ওয়াই সমান হচ্ছে 500। এবার লিখবো বা ওয়াই থেকে যদি 0.5 ওয়াই বাদ দেওয়া হয়, মানে 0.5 ওয়াই মানে হাফ ওয়াই, ওয়াই থেকে হাফ ওয়াই বাদ দিলে আরো হাফ ওয়াই থাকে। তো এটা যেহেতু প্লাস, বড়টা হচ্ছে প্লাস, তার মানে এখানে প্লাস হয়ে যাবে প্লাস 0.5 ওয়াই, ঠিক আছে। মানে ওয়াই থেকে হাফ ওয়াই বাদ দিলে আরেকটা হাফ ওয়াই থাকে, সমান হচ্ছে 500। ওকে, তো 0.5 এদিকে গুণ অবস্থায়, ওইদিকে গেলে নিশ্চয়ই ভাগ হবে। তো ওয়াই সমান 500 ডিভাইডেড বাই 0.5। আচ্ছা, 500কে 0.5 দিয়ে ভাগ করা মানে 500কে 2 দিয়ে গুণ করা, মানে ভাগের সময় যদি 1 এর চেয়ে ছোট সংখ্যা থাকে তো উল্টা আরো গুণ হয়, মানে সংখ্যাটা বড় হয়। তোমরা ক্যালকুলেটর চেক করে দেখতে পারো, মানে হাফ মানে 2 দিয়ে গুণ করা, তার মানে ওয়াই সমান হচ্ছে 1000, অর্থাৎ এইখানে জাতীয় আয় 1000 টাকা। গ নম্বর, বুঝতে পারছো? ঘ নম্বরে বলছে সরকারি ব্যয় 625 টাকা যুক্ত হলে ভারসাম্য জাতীয় আয়ের ক্ষেত্রে কি পরিবর্তন ঘটবে। তার মানে এইখানে অ্যাডিশনালি, এই যে এটাও একটা ব্যয় ছিল, এটা একটা ব্যয় ছিল, এর সাথে অ্যাডিশনালি যুক্ত হবে 625 টাকা। যা সেটা স্লাইড অ্যাড করে দিই, দেখো। তো
তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, জাতীয় আয় এবং জাতীয় ব্যয় এটা ব্যালেন্স রাখতে হবে, দুইটাই সমান রাখতে হবে। তো জাতীয় আয় মানে কি, জাতীয় আয় মানে হচ্ছে ওয়াই দিয়ে প্রকাশ করে, এখানে কিছু দেওয়া নাই। আর ব্যয় হচ্ছে সি প্লাস আয় দেওয়া ছিল, সাথে 625 টাকা অ্যাড করতে বলতেছে, 625 টাকা নতুন করে অ্যাড করতে বলতেছে। তার মানে বা ওয়াই সমান সি এর ভ্যালু কত, দেখো সি এর ভ্যালু হচ্ছে 200 প্লাস 0.5 ওয়াই, তো 200 প্লাস 0.5 ওয়াই প্লাস আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালু হচ্ছে 300, আয়ের ভ্যালু হচ্ছে 300 প্লাস 625। বুঝতে পারছো, আমরা জাস্ট ভ্যালুগুলো এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, বা ওয়াই সমান 200 এবং 300 500, 500 সাথে 625 যোগ করলে কত হয়, 1125, রাইট, 1125 প্লাস 0.5 ওয়াই। ঠিক আছে, এবার এখানে তুমি হচ্ছে জাস্ট এটাকে এটা প্লাসটাকে এদিকে এসে নিয়ে মাইনাস করো, আগের মতো সেম। তো 0.5 ওয়াই সমান হচ্ছে 1125। তো এটা বিয়োগ করলে আগের মতো 0.5 ওয়াই হবে, আবার এটা বুঝতে পারছো সেম আগের মতো 1125, বা ওয়াই সমান হচ্ছে 1125 ডিভাইডেড বাই 0.5। সো ওয়াই সমান হচ্ছে 0.5 দিয়ে ভাগ করা মানে 2 দিয়ে গুণ করা, তার মানে এটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে, 2250 টাকা। এটাই হচ্ছে আমাদের এইখানে আমাদের ভারসাম্য জাতীয় আয়ের উপর প্রভাব। জাতীয় আয় তখন বৃদ্ধি পেয়ে, আগে ছিল জাতীয় আয় 1000 টাকা, এখন জাতীয় আয় হয়ে যাবে 2250 টাকা, মানে জাতীয় আয়টা 1250 টাকা বৃদ্ধি পাবে। এটা জাস্ট লিখলেই হবে। কি বুঝতে পারছো, এটা বুঝতে পারছো কিনা? এটা আমাদের ওই যে সামগ্রিক আয় ব্যয় চ্যাপ্টার থেকে করা কোশ্চেন। আচ্ছা, 10 নম্বর কোশ্চেন এবার আমরা দেখি। মোট বিহিত অর্থের পরিমাণ এম এর ভ্যালু দেওয়া আছে, অর্থের প্রচলন গতি ভি এর ভ্যালু দেওয়া আছে, লেনদেনের পরিমাণ ট্রানজ্যাকশন টাইম এটা দেওয়া আছে। আমরা 10টা কোশ্চেন সলভ করবো, এটা হচ্ছে সর্বশেষ। তো বেশিক্ষণ ক্লাস না, একটু মনোযোগ দিয়ে করো, এটা হলে ক্লাস শেষ হয়ে যাবে। দেখো এখন এটা 10 নম্বর চ্যাপ্টারের মুদ্রা ও ব্যাংক এই চ্যাপ্টার। তাহলে দেখো আমরা যে এটা তো গত বছরের মানে সংক্ষিপ্ত সিলেবাস ছিল গত বছর তার কোশ্চেন। তো সংক্ষিপ্ত সিলেবাসে ছিল 1 2 3 4 9 10 6টা চ্যাপ্টার ছিল। এবং দেখো আমরা যে 10টা কোশ্চেন সলভ করলাম, 10টা কোশ্চেন 6টা চ্যাপ্টারকে কানেক্ট করে, সবগুলো চ্যাপ্টারে কানেক্ট করেছে, রাইট। সামগ্রিক ব্যয় এর আগেরটা করলাম 9 নম্বর চ্যাপ্টার, এটা 10 নম্বর চ্যাপ্টার। বাজার করলাম 4 নম্বর চ্যাপ্টার। 2 3 থেকে আমরা ম্যাথ করলাম, মানে ভোক্তা উৎপাদকের আচরণ এবং চাহিদা, ওইগুলোও দেখলাম আমরা। আবার 1 নম্বর চ্যাপ্টার থেকেও দেখলাম, মানে সবগুলো চ্যাপ্টারকে কানেক্ট করেছিল। তো এই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, এর সাথে অ্যাটলিস্ট 5th চ্যাপ্টারটা পড়ো, তাহলে সিকিউটা অ্যাটলিস্ট পার হবে, ঠিক আছে। আর যারা ভালো করতে চাও প্রত্যেকটা চ্যাপ্টার পড়বা। আচ্ছা, তো অর্থ কি, প্রথম কোশ্চেন বলতেছে অর্থ কি বা মুদ্রা কি, এটা তোমাকে জিজ্ঞাসা করতেছে। তো বিনিময়ের যে মাধ্যম একটি দেশের আইন দ্বারা প্রচলিত এবং বিনিময়ের মাধ্যম হিসেবে সর্বজন স্বীকৃত তাকেই অর্থ বলে, ঠিক আছে। মানে বিনিময়ের যে মাধ্যম রাষ্ট্রীয় আইন দ্বারা স্বীকৃত এবং সকলের কাছে সমানভাবে গ্রহণযোগ্য তাকেই বলা হয় অর্থ। খ নম্বরে বলছে মোবাইল ব্যাংকিং কিভাবে ব্যাংকিং কার্যক্রমকে সহজ করেছে। মোবাইল ব্যাংকিং সাধারণ ব্যাংকিং কার্যাবলীর যে জটিলতা সেটাকে নিরসন করার মাধ্যমে ব্যাংকিং কার্যাবলীকে সহজতর করেছে। এটা হচ্ছে প্রথমে লিখবা। সেটা কিভাবে, যে সাধারণ ব্যাংকিং এর মতো লাইনে দাঁড়াতে হয় না, ব্যাংকের ব্রাঞ্চে যেতে হয় না, চেক বই বা অন্য কোনো কিছু ব্যবহার করতে হয় না। এ সকল যে প্রাতিষ্ঠানিক জটিলতাগুলো ছিল সেগুলো হ্রাস করার মাধ্যমে মোবাইল ব্যাংকিং ব্যাংকিং ব্যবস্থাকে সহজ করেছে, ঠিক আছে। গ নম্বরে বলছে উদ্দীপক হতে দাম স্তর নির্ণয় করো। আমি জাস্ট ম্যাথটা করতেছি, দেখো যে ম্যাথের ফর্মুলা ছিল MV = PT। এই এম কে M1 প্লাস M2 করা হয়, মানে নগদ অর্থ এবং ব্যাংকে রাখা টাকা। বাট এখানে দেখো শুধু M এর ভ্যালু দেওয়া, এখানে M1 M2 কিছু দেওয়া নাই, তার মানে ম্যাথ সহজ হয়ে গেল, তাই না। আচ্ছা, V এর ভ্যালু দেওয়া আছে, T এর ভ্যালু দেওয়া আছে, এখানে জাস্ট P এর ভ্যালুটা বের করলেই হবে। আচ্ছা, তো এখন আমরা যেহেতু P এর ভ্যালু বের করব, তার মানে P টাকে আমরা একটু আগেই বাঁ দিকে নিয়ে চলে আসি, তাহলে আমাদের ম্যাথটা আরো সহজ হয়ে যাবে। আচ্ছা, তো PT সমান হচ্ছে MV। আচ্ছা, বা তো P এটা থাকলো, MV বাই হচ্ছে T। এবার আমরা এখানে জাস্ট ম্যাথটা করে দিব। এম এর ভ্যালু হচ্ছে দেখো 5000, ভি এর ভ্যালু হচ্ছে 10, আর টি এর ভ্যালু হচ্ছে কত, 10000, ঠিক আছে, 10000। আচ্ছা, তো এখন এখানে তুমি কাটাকাটি করতে পারো, 3টা শূন্য আর একটা শূন্য, 4টা শূন্য নিচে কেটে দাও, 4টা শূন্য কেটে দিলা, তাহলে নিচে থাকছে 1, 1 এর কোনো ভ্যালু নাই, তাহলে 5 এর সাথে 1 গুণ করলে 5, তার মানে এখানে ভ্যালু আসছে 5। তো দাম স্তর বলতেছে না, তো এখানে বলতেছে যে পি এর ভ্যালু দাম স্তর নির্ণয় করতে বলতেছে, অর্থাৎ দাম স্তর সমান হচ্ছে 5। এবার বলতেছে উদ্দীপকে অর্থের পরিমাণ দ্বিগুণ হলে অর্থের মূল্যের উপর কি প্রভাব পড়বে। আচ্ছা, তো এখন এই যে অর্থের পরিমাণ দ্বিগুণ, তো এটা দ্বিগুণ হয়ে গেলে 5000 এর পরিমাণে 10000 হয়ে যাবে, রাইট। এখন বলতেছে যে অর্থের মূল্যের উপর কি প্রভাব পড়বে।
তো তুমি এখন এই যে এইখানে দাম স্তর কিন্তু 5 ছিল, বুঝছো, এখানে দাম স্তর ছিল 5, এইটাকে একটা আমরা অর্থের মূল্য বের করব, আবার এই নতুন অর্থের পরিমাণে এইখানে মূল্য বের করব, তারপর আমরা দেখব কি পরিবর্তনটা আসে। তো তুমি যখন নতুন ফর্মুলা নতুন ইয়াটার সংখ্যাটা নিবা, তখন হচ্ছে এম ভি সমান হচ্ছে পিটি, এখান থেকে এবার তুমি ইয়াটা বের করো, মানে হচ্ছে দাম স্তরটা বের করো, বা সহজে পিটি সমান হচ্ছে এম ভি, বা পি সমান হচ্ছে এম ভি ডিভাইডেড বাই টিটা নিচে নেমে যাবে, রাইট? আচ্ছা, এম এর ভ্যালু কত এখন? এম এর ভ্যালু হচ্ছে 10,000। তুমি লিখবা যে পরিবর্তিত অর্থের পরিমাণ, এভাবে তুমি সুন্দর করে এক্সপ্লেন করবা তোমার মতো করে। এখানে হচ্ছে ভ্যালু অফ কত, প্রচলন গতি ভি সমান হচ্ছে 10 ডিভাইডেড বাই ট্রানজ্যাকশন টাইম হচ্ছে এটা 10,000, 10,000, তার মানে এই 10,000 10,000 কেটে দাও, তাহলে হচ্ছে 10, ঠিক আছে? এখন আমাদের দাম স্যার হচ্ছে 10। এখন পূর্বের ভ্যালু অফ মানি, ভ্যালু অফ মানি হচ্ছে 1/p, এটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে? তো আগে আমাদের কি ছিল, ভ্যালু অফ মানিটা 1 দিবা, এটা 1 দিবা, আর এগুলাকে 2 করে দিবা, কারণ যেহেতু তুমি দুইবার একই জিনিস করতেছো, একটা 1 লিখবা, একটা 2 লিখবা। আচ্ছা, তো আগে ছিল হচ্ছে 5, তাহলে 1/5 হচ্ছে আমাদের এইখানে ভ্যালু অফ মানি, আর এইখানে হয়ে গেছে 10, তার মানে v2 ইজ ইকুয়াল টু 1/p2, ঠিক আছে? তার মানে 1/10, অর্থাৎ এইখানে কি হলো, ভ্যালু অফ মানি 1/10 হলো। এখন বলো 1-এর 5 বড় নাকি 1-এর 10 বড়, কোনটা বড় সংখ্যার হিসেবে, কোনটা বড়? এটা একটু জাস্ট আমাকে জানাও যে 1-এর নরমালি 5 সংখ্যাটা ছোট, 10 সংখ্যাটা বড়, এটা আমরা জানি, কিন্তু 1-এর 5 বড় নাকি 1-এর 10 বড়? তো দেখো যে 5 সংখ্যাটা ছোট হতে পারে, বাট ভগ্নাংশের ক্ষেত্রে নিয়ম হচ্ছে হর যার যত ছোট, লব যদি একই হয় তাহলে সেই সংখ্যাটা তত বড়। তার মানে এই দুটো দেখো লব একই, এক এক করে আছে, আর হরের মধ্যে এটা 5, এটা 10, তো হর যার যত ছোট সংখ্যাটা তত বড়। তার মানে এই সংখ্যাটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট। তার মানে এই যে মুদ্রার পরিমাণ বেড়ে যাওয়াতে দাম স্তর বৃদ্ধি পেল এবং মুদ্রার যে মান, ভ্যালু অফ মানি, সেটা হ্রাস পেল, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের ফাইনাল কনক্লুশন। বুঝতে পারছো আশা করি সবগুলো ম্যাথ। তো এটাই ছিল আমাদের ক্লাস, 10টা সিকিউ আমরা সলভ করলাম, যেটা সংক্ষিপ্ত সিলেবাস যেহেতু আগের বছর ছিল, প্রত্যেকটা চ্যাপ্টারকে কানেক্ট করেছে, এবং তোমরা বুঝতে পারতেছো যে তোমাদের যে এসএসসি পরীক্ষা আসতেছে সেখানে কোন ধরনের কোশ্চেন আসবে। তো তোমাদের জন্য কথা হচ্ছে যে আমাদের পেজটা একটু খেয়াল রাখবে, আমি বলে দিব যে এক সপ্তাহে যতগুলো ফ্রি ক্লাস সেগুলো যাতে পেজে একটু পোস্ট করে দেওয়া হয়, কোন ক্লাসটা কখন যাচ্ছে, এবং এর সাথে তোমাদের ইউটিউব প্লেলিস্ট ইনশাল্লাহ আগামী মাসের 10 তারিখের মধ্যে দিয়ে দেওয়া হবে, এবং সেই প্লেলিস্টের প্রত্যেকটা ক্লাস তোমরা করবে, ফ্রি ক্লাসগুলো করবে এইচএসসির ইকোনমিক্স নিয়ে। আশা করি কোনো টেনশন তোমাদের থাকবে না, আনসার তো করতে পারবেই, এ প্লাস অ্যাটলিস্ট তো পাবেই, যারা ভালো স্টুডেন্ট 95+ মার্ক পাবে, এটা পসিবল। তোমার রিটেনে 70-এর মধ্যে 68 মার্ক তোলা ইকোনমিক্সে দুধ ভাত, যদি তুমি ম্যাথ পারো, ঠিক আছে? আর তুমি এমসিকিউ 30টার মধ্যে 27-28 টাকা রেট করতে পারবা, ভালো স্টুডেন্ট হইলে। তুমি যদি একটু এফোর্ট দাও পারবা, তুমি ভালো স্টুডেন্ট সবাই, এইচএসসি পর্যন্ত লেখাপড়া করছে, এসএসসি পাস করে আসছো, তুমি ভালো স্টুডেন্ট ডেফিনেটলি। তো 95 পর্যন্ত ওঠানো যায়, হ্যাঁ, মানে অ্যাটলিস্ট ওঠানো যায়, এর চেয়ে ভালো করা যায় ডেফিনেটলি, সুযোগ আছে, বাট অ্যাটলিস্ট 95 পর্যন্ত উঠাতে পারবা অ্যাটলিস্ট। ওকে, তো ধন্যবাদ তোমাদেরকে, দেখা হবে অন্য কোনো ক্লাসে, ভালো থেকো ততক্ষণ, আসসালামু আলাইকুম।